দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, আগের দিনে আমরা তোমার ওয়ার্ক ইন ডিফারেন্ট প্রসেস মানে হিট অ্যান্ড ওয়ার্ক এরকম একটা হেডিং দিয়ে বিভিন্ন প্রসেসে যে ওয়ার্ক সেই নিয়ে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করছিলাম আর কি। তা আজকে আমরা ওই চ্যাপ্টারের সামান্য কিছু কনসেপ্টের জিনিস বাকি আছে সেই পার্টটাকে করব। তারপরে হচ্ছে তার ঠিক পরের যে চ্যাপ্টারটা যেখানে বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন্ট্রোডিউসড হচ্ছে এবং সেখান থেকে জুল এক্সপেরিমেন্ট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে আর কি, সেইটা নিয়ে আমাদের আলোচনাটা হবে আর কি। তাহলে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা সেটা বেসিক্যালি হচ্ছে তোমার, তাহলে এক সেকেন্ড একটুখানি দাঁড়া, এক মিনিট, এক মিনিট। এই তোদের কি কথাবার্তাগুলো বন্ধ হবে? ওই ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে গল্প কর। এই তোমাকেও বলছি তো, ওই ঘরে দরজার ভিতরে গিয়ে গল্প করো। হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, তাহলে যেটা নিয়ে আজকে আলোচনা করব আর কি, সেটা হচ্ছে প্রথমেই আমরা আচ্ছা প্রথমে আলোচনা হবে তোমার ইন্ডিকেটর ডায়াগ্রাম নিয়ে কিছু কথাবার্তা বলা। এইখান থেকে প্রচুর প্রবলেম টবলেম আসে, সেইগুলো একটুখানি আমি একটু বুঝে নিতে হবে। ইন্ডিকেটর ডায়াগ্রাম তার মানে ওয়ার্কটাকে আমি এক্সপ্রেস করব ইন পিভি ডায়াগ্রাম, এইটা আমি মূলত কেটে চাইছি আর কি। মানে ওয়ার্ক ইন পিভি ডায়াগ্রাম, এইটাকে নিয়ে একটু ডিটেল ডিসকাশনের দরকার আছে, সেটা আমরা আগের দিনের ক্লাসে করিনি আর কি এইটা। আর তারপরে যেটা আমরা করব যে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে তোমার জুল এক্সপেরিমেন্ট ইত্যাদিগুলো আর কি। এটা এত আওয়াজ হচ্ছে না, একটু দাঁড়াতো। ঝাড়গ্রামে নিরিবিলি থাকে, এইখানে ছেলেগুলো একটা ছোট ফ্ল্যাটে যেটা হয় আর কি, ছেলেরা তো লাফালাফি করবে ছুটির দিন পেয়েছে, আওয়াজগুলো চলে আসে। চলো, হুম, ফার্স্ট লাভ থার্মোডাইনামিক্স এবং জুল এক্সপেরিমেন্ট এই রিলেটেড যা কিছু আলোচনা আছে সেগুলো আমরা করব। প্রথম চলে যাই ইন্ডিকেটর ডায়াগ্রামে, এইটা নিয়ে একটুখানি প্রথমে আলোচনাটাকে করি, হ্যাঁ। ইন্ডিকেটর ডায়াগ্রাম, বলো ইন্ডিকেটর ডায়াগ্রাম কাকে বলে, বলো কে জানো? বলো ইন্ডিকেটর ডায়াগ্রাম বলতে কি বোঝো? হুম, কিরে বল, সঙ্গে সঙ্গে রেসপন্স কর, জানি না হলেও সেটা সঙ্গে সঙ্গে বল, আমি বারবার ওই পায়ে ধরতে পারবো না। বুঝিস ইন্ডিকেটর ডায়াগ্রাম কাকে বলে? আরে বাবা বুঝলে বল, আর না বুঝলে বল বুঝি না। কি হলো? না মানে কি, মানে কথা কি শুনতে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না? তোমরা কথা শুনতে পাচ্ছ? স্যার আপনি মিউটেড আছেন। ও, সেটা বলবে তো। ও বাবা, আমি চিৎকার করছি, সরি। ও
আমি চিৎকার করে কথা বলছি, দেখো মানে অনেকক্ষণ কথা বলে ফেলেছি। আচ্ছা দেখো যেটা বলছি যে শুনতে পাচ্ছ, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, বলো ইন্ডিকেটর ডায়াগ্রাম বলতে কি বোঝো বলো। ইন্ডিকেটর ডায়াগ্রাম বলতে আমি কি বুঝি? না, ইট ইজ এ PV diagram where work in various processes, এখানে ওয়ার্কের আগে বলা ভালো পিভি টাইপ ওয়ার্ক। পিভি ওয়ার্ক ইন ভ্যারিয়াস প্রসেসেস আর represented pictorially or গ্রাফিক্যাল। তাহলে আমরা ইন্ডিকেটর ডায়াগ্রাম বলতে মূলত হচ্ছে একটা পিভি ডায়াগ্রামকে বুঝবো, যেখানে পিভি টাইপের যে ওয়ার্ক বা পিভি ওয়ার্ক যেটা বলা হয় আর কি, পিভি ওয়ার্ক বা পিভি টাইপের ওয়ার্ক ইন ভ্যারিয়াস প্রসেসেস আর রিপ্রেজেন্টেড পিক্টোরিয়ালি। আর ভ্যারিয়াস প্রসেসেস মানে হচ্ছে সেটা তোমার অ্যাডাবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস হতে পারে, সেটা রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস হতে পারে। তাহলে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে যে পিভি টাইপের ওয়ার্ক হয় সেইগুলোকে যে ডায়াগ্রামের সাহায্যে এক্সপ্রেস করা হবে সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিকেটর ডায়াগ্রাম। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি ধরো একটা আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস এটা ধরে নাও একটা আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন। ধরো তাহলে আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন ইন এ সিঙ্গেল স্টেপ, এটা আমি দেখতে চাইছি। আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন ইন এ সিঙ্গেল স্টেপ। আচ্ছা ধরে নাও যদি তুমি এইভাবে ভাবো ব্যাপারটাকে, P1 V1 থেকে তুমি অ্যাকচুয়ালি গেলে আইডিয়াল গ্যাস কিন্তু, হ্যাঁ, P2 V2 তে ভায়া আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন এইটা। তার ক্ষেত্রে ওয়ার্ক যেটা ইনভলভ হয়, তাহলে ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন এইটা কত হয় না মাইনাস V2 ইন্টু V2 মাইনাস V1। এটা আমরা আগের দিন শিখেছিলাম যে ফাইনাল মাইনাস হচ্ছে ফাইনাল প্রেসার ইন্টু ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম এইটা। আচ্ছা অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে সবসময় ওয়ার্কের আমি যদি ম্যাগনিটিউড নিয়ে ইন্টারেস্টেড হই, ওয়ার্কের আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশনটাকে তুমি ম্যাগনিটিউডে লিখে ইন্টারেস্টেড হই, তাহলে সেটা কি হবে P2 ইন্টু V2 মাইনাস V1। দেখো এক্সপানশন ওয়ার্ক হচ্ছে নেগেটিভ, তাই তো? এক্সপানশন ওয়ার্কটা নেগেটিভ বলে আমি ম্যাগনিটিউড নিয়ে ইন্টারেস্টেড হই। তার মানে এখানে একটু বলে দিই যে অ্যাজ এক্সপানশন ওয়ার্ক মানে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর এক্সপানশন ওয়ার্ক অর ওয়ার্ক ডান by the system is negative, we consider the magnitudinal, হ্যাঁ। যদি এক্সপানশন ওয়ার্ক বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম সেটাকে নেগেটিভ ধরা হয় কনভেনশনালি, সেখানে আমরা তার ম্যাগনিটিউডটা নিয়ে শুধুমাত্র ইন্টারেস্টেড। ঠিক আছে এটা। তাহলে এবারে দেখো, তাহলে এখানে তুমি যখন গ্রাফিক্যালি পুরো জিনিসটাকে দেখাতে চাইছো পিভি ডায়াগ্রামের সাহায্যে, তাহলে ইউজুয়ালি যেটা করতে হয় ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসারটাকে প্লট করতে হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর ভলিউমটাকে প্লট করতে হচ্ছে। আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচারটা তুমি কনস্ট্যান্ট রেখেছো, টেম্পারেচারটা ফিক্সড রেখে দেওয়া হয়েছে। তো শুরুতে তুমি এই জায়গায় ছিলে, ধরে নাও এখানে প্রেসারটা হচ্ছে P1, ভলিউমটা হচ্ছে V1 করে, শেষে তুমি ধরো এই এরকম একটা জায়গায় গেলে ধরে নাও যেখানে প্রেসারটা P2, ভলিউমটা V2 এইটা এটা। তাহলে পরিষ্কার এইটা হচ্ছে P1 আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি V1, এইটা হচ্ছে তোমার P2, এইটা হচ্ছে V2। তার মানে ইনিশিয়াল পয়েন্ট যেটা সেটা P1 V1 যদি হয় তাহলে P1 কোনটা V1 কোনটা তুমি বুঝলে।
ফাইনালে যদি পি টু ভি টু হয় কোনটা পি টু কোনটা ভি টু তুমি বুঝবে। আচ্ছা এবারে ওয়ার্কটা কি বলেছে? ওয়ার্কটা বলে গেছে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি? এইটা হচ্ছে তোমার পি টু, আর এইখান থেকে এইটা হচ্ছে ভি টু, এইটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে একটা আয়তক্ষেত্রের একটা সাইড দিচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেল তার একটা সাইড দিচ্ছে, আর পি টুটা হচ্ছে আর একটা সাইড দিচ্ছে। তার মানে এই যে এরিয়াটা হলো দেখো, সেই এরিয়াটা ইজ নাথিং বাট পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এই যে এরিয়াটা হয়েছে সেটা হচ্ছে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, তাই না? বুঝতে পেরেছো এটা? তার মানে এই পার্টিকুলার কেসে যে এরিয়াটা হলো এই যে যেটা আমি লিখেছি ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন, এই যে ওয়ার্কের ম্যাগনিটিউডটা কি হচ্ছে না, ম্যাগনিটিউডটা হচ্ছে এই যে আমি এরিয়াটা চিহ্নিত করেছি, এই এরিয়াটা বেসিক্যালি। তা বুঝতে পারলে যে আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন ইন এ সিঙ্গেল স্টেপ, তার জন্য ওয়ার্কটাকে পিভি ডায়াগ্রামের সাহায্যে তুমি কেমন করে এক্সপ্রেস করলে? পরিষ্কার এটা? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক একই রকম করে তুমি যদি আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন করো, নেক্সট ধরো তুমি যেটা করছো, আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন, হ্যাঁ, আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন। আচ্ছা আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন মানে ঠিক একই রকম করে ভাবো, সবসময় আইডিয়াল গ্যাস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। পি ওয়ান ভি ওয়ান থেকে তুমি এই এলে ধরো পি টু ভি টু তে এলে, যেখানে এইটা হচ্ছে আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন। আচ্ছা, তো ওয়ার্কটা কি হবে? ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন, দেখো সবসময় বাই ডেফিনেশন হচ্ছে মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এইটাকে তুমি লিখতে পারো পি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু। কেন? দেখো আমি সবসময় ফাইনাল প্রেশারটাকে পি টু বলছি, ফাইনাল ভলিউমটাকে ভি টু বলছি, ইনিশিয়াল ভলিউমটাকে ভি ওয়ান বলছি। এবারে যেহেতু কম্প্রেশন সাডেনলি ভি ওয়ান থেকে ভি টুটা ছোট, তাহলে ভি ওয়ান থেকে যদি ভি টুটা ছোট, তাহলে এইটাকে ভি ওয়ান মাইনাস ভি টু করলে একটা মাইনাসকে বের করে দিয়ে মাইনাসে মাইনাসে সেটা হচ্ছে প্লাস হয়ে গেল। আর এই কম্প্রেশন ওয়ার্ক যেহেতু তোমার ইটসেলফ পজিটিভ, সেজন্য এক্ষেত্রে তোমার ম্যাগনিটিউড নিয়ে আলাদা করে মাথা ঘামানোর দরকার নেই, কারণ ইটসেলফ আমি এই মানে অ্যাবসলিউট ভ্যালুটাকে নিয়ে কথাবার্তা বলে এটা অটোমেটিক্যালি হচ্ছে তোমার পজিটিভ। ঠিক আছে? এটা তাহলে এখানে এখানে কিন্তু মানে দিস ইজ অলরেডি পজিটিভ। সেখানে ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলতে মানে আলাদা করে ম্যাগনিটিউড বা সাইন ফাইন নিয়ে কথাবার্তা বলতে হয়। দিস অলরেডি পজিটিভ, কারণ কম্প্রেশন হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম হচ্ছে তোমার পজিটিভ ধরে নিতে হয়। ঠিক আছে? এটা এবারে দেখো, তুমি যদি ছবিতে দেখো, আচ্ছা অনেক সময় দেখবে বইয়ে কি করে জানো তো, এই কম্প্রেশন বলার সময় ইনিশিয়ালটা পি টু ভি টু, ফাইনালটা পি ওয়ান ভি ওয়ান এরকম সব লেখা, আমি সব ঠিক পছন্দ করি না। যখন দুটো প্রসেস একসাথে হচ্ছে, হয়তো এক্সপানশন হলো, যে জায়গায় পৌঁছালো সেইখান থেকে কম্প্রেস হয়ে আগের জায়গায় পৌঁছালো, তখন আলাদা কথা। কিন্তু আদারওয়াইজ আমার সবসময়ই দেখবে থ্রু আউট আমি যে কনভেনশনটাকে ব্যবহার করে আসছি, যে ইনিশিয়ালটাকে সবসময় ওয়ান দিয়ে লেখো, আর ফাইনালটাকে তুমি জাস্ট টু দিয়ে লেখো। ঠিক আছে? তাহলে দেখো আমি জাস্ট মানে এখন ইনিশিয়ালটা হচ্ছে এই জায়গায় ছিল, ধরে নাও ইনিশিয়ালি প্রেসারটা পি ওয়ান, ভলিউমটা ভি ওয়ান। ফাইনালটা ধরো তুমি এই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, ধরে নাও প্রেসারটা পি টু, ভলিউমটা তোমার এক সেকেন্ড, ধরে নাও ফাইনালটা হচ্ছে তোমার পি টু ভি টু, না এটা হচ্ছে তোমার পি টু ভি টু ফাইনালটা। তার মানে এইটা হচ্ছে পি টু, আচ্ছা এদিকে পি প্লট করা হচ্ছে, এদিকে ভি প্লট করা হচ্ছে, এটা পি টু, এইটা হচ্ছে তোমার ভি টু, এইটা হচ্ছে তোমার ভি ওয়ান, আর এটা হচ্ছে তোমার পি ওয়ান। এই তো, তারপরে ওয়ার্কটা কি হচ্ছে না, পি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু তো এইটুকু হয়ে গেল, একটা রেক্টাঙ্গেল এইটুকু সাইড, কিন্তু পি টুটা হচ্ছে এইটা, পি টুটা হচ্ছে তোমার এইটা বেসিক্যালি, এইটা হচ্ছে পি টু। তাহলে দেখো খেয়াল করে, যদি তুমি পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ানটাকে করো, তাহলে কতখানি দাঁড়াচ্ছে?
না একটু খেয়াল করে দেখো, একদম এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এই হচ্ছে তোমার এই এতখানি হাইট যেটা, এইটা হচ্ছে তোমার P2, এইটা বা এইটা যাই বলো না কেন, এইটা। আর V1 মাইনাস V2 মানে হচ্ছে তুমি এইটাকেও বলতে পারো, বা তুমি বেসিক্যালি এইটা হচ্ছে এইটা। তার মানে এইটা যদি তুমি জাস্ট করে নাও, কভার করে নাও, এই যে পুরো জায়গাটা, তার মানে দেখো এই যে ওয়ার্কটা হলো, সেই ওয়ার্কটা জাস্ট সিম্পলি তোমার এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? তবে দেখো জাস্ট আমার আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন হলে একটা স্টেপে, অবশ্যই সিঙ্গেল স্টেপে, সবটাই হচ্ছে এক্ষেত্রে সিঙ্গেল স্টেপে আমি কনসিডার করছি, সিঙ্গেল স্টেপে। আগেরটা ছিল সিঙ্গেল স্টেপে। সিঙ্গেল স্টেপ তোমার এই যে আইসোথার্মাল irreversible expansion in a single step বা আইসোথার্মাল irreversible compression in single step, তাহলে পিভি টাইপ ওয়ার্কটা তুমি পিভি ডায়াগ্রামে কেমন করে এক্সপ্রেস করবে সেটা আমি বোঝালাম। বুঝতে পেরেছো জিনিসটা? হয়েছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে আমি যদিও পিভি ওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করেছি, কিন্তু আমি এই যে P1 V1 থেকে P2 V2 তে কেমন করে গেল, এই যে পাথটা, এই পাথটা কিন্তু অ্যাকচুয়ালি উল্লেখ করিনি। এই যে P1 V1 থেকে P2 V2 তে অ্যাকচুয়ালি কিভাবে গেছে, এই পাথওয়েটা কিন্তু দেখো আমি অ্যাকচুয়ালি দেখাইনি। পরেরটার ক্ষেত্রে ঠিক একই রকমের, এক্ষেত্রেও তুমি এই যে এখান থেকে গেলে এখানে, এখান থেকে এখানে যে অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছ, এইটা কিন্তু আমি দেখো ছবিতে এক্সপ্রেস করিনি। মানে আমি জাস্ট ডটেড লাইন দিয়ে এক্সপ্রেস করতে পারি, কিন্তু কখনো সলিড লাইন দিয়ে এটাকে এক্সপ্রেস করতে পারবো না। কেন? তার কারণটা হচ্ছে যে যখন তোমার ইরিভার্সিবল প্রসেস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটাই শুধুমাত্র ইকুইলিব্রিয়াম আছে। মানে ইনিশিয়াল স্টেটটা তুমি জানো, ফাইনাল স্টেটটাকে জানো, মাঝে ঠিক কোন দিক দিয়ে গেছে তুমি কিছু জানো না, কারণ সিস্টেম ইজ নট ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। আর এখানে P1 V1 বা P2 V2 যেগুলো আমি লিখছি সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো ইনিশিয়ালি যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন P1 V1, ফাইনালি ইকুইলিব্রিয়ামে আছে সেটা P2 V2, কিন্তু মাঝপথে কি হয়েছে তুমি কিছু জানো না। ঠিক এক্ষেত্রেও তাই, ইনিশিয়ালটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তার ইনিশিয়াল প্রেসার, ইনিশিয়াল ভলিউম তুমি জানো, ফাইনালটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তার ইনিশিয়াল প্রেসার, ফাইনাল প্রসেস, ফাইনাল ইনিশিয়াল, ইনিশিয়াল ভলিউম, ফাইনাল, সরি, ফাইনাল প্রেসার, ফাইনাল ভলিউম তুমি জানো। কিন্তু এবারে এইখান থেকে এইখানে অ্যাকচুয়ালি কিভাবে গেল, এই যে ডিটেলিংটা, সেই ডিটেলিংটা কিন্তু আমি এখানে জানি না। সেই জন্য কোনো ইরিভার্সিবল প্রসেসকে তুমি কিন্তু ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করতে পারবে না। তুমি পিভি টাইপের ওয়ার্কটা অ্যাকচুয়ালি একটা এরিয়া রিপ্রেজেন্ট করে পিভি ডায়াগ্রামে, সেই এরিয়াটাকে তুমি চিহ্নিত করছো। কিন্তু অ্যাকচুয়ালি P1 V1 থেকে P2 V2 তে কিভাবে গেল, হ্যাঁ, সেটা এক্সপানশন হোক বা কম্প্রেশন হোক, যেটা ইরিভার্সিবল আছে, ডিটেলিংটা আমি জানি না। মানে আমি কখনো বলতে পারি না যে বেসিক্যালি একটা স্টেপের পরে এই জায়গায় এসছে বা এই জায়গায় এসছে বা এই জায়গায় এসছে বা এই জায়গায় এসছে, এইগুলো আমি কিন্তু জানি না। আমি শুধুমাত্র ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটাই জানি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে, যে মানে এটা পরীক্ষার সময় কোয়েশ্চেন হিসেবে পড়ে যে ইন্ডিকেটর মানে ইরিভার্সিবল প্রসেস ক্যানট বি এক্সপ্রেসড ইন টার্মস অফ ইন্ডিকেটর ডায়াগ্রাম। এটা পরীক্ষা কিন্তু পড়েছে যে এনি ইরিভার্সিবল প্রসেস cannot be expressed in terms of indicator diagram. Why? তাহলে এরকম একটা কোশ্চেন যদি তোমায় বলে, সেক্ষেত্রে কি বলবে? এটা তাহলে এনি ইরিভার্সিবল প্রসেস cannot be expressed in terms of indicator diagram. ঠিক আছে? তাহলে এর উত্তরটা কি হবে? সেটা হচ্ছে এই যে, যে for irreversible process, system is
not in mechanical equilibrium with the surrounding, system is not in mechanical equilibrium with the surrounding throughout the process. For irreversible process, system is not in mechanical equilibrium with the surrounding throughout the process. ঠিক আছে? System is in equilibrium with the surrounding only at the initial state and ফাইনাল স্টেট। শুধুমাত্র ইনিশিয়াল স্টেট ইকুইলিব্রিয়ামে আছে, ফাইনাল স্টেটে ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে? Therefore we know only the initial state and final state. We say nothing regarding the intermediate state. Therefore we cannot express any irreversible process in, therefore we cannot express any irreversible process in indicator diagram. Therefore we cannot express any irreversible process in indicator diagram. ঠিক আছে? বুঝতে পারলে? আমি শুধুমাত্র ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টে জানি, মাঝে কি হয়েছে তো আমি জানি না। তাহলে মাঝে যে একটা সলিড লাইন দিয়ে আমি টেনে দেবো, সেটা আমি করতে পারবো না। ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট। এনি ইরিভার্সিবল প্রসেস ক্যানট বি এক্সপ্রেস ইন টার্মস অফ ইন্ডিকেটর ডায়াগ্রাম। এবার আমি যে ওয়ার্কটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে শুধু পিভি ডায়াগ্রামে একটুখানি এরিয়া আমি চিহ্নিত করছি, কিন্তু পাথটাকে কিন্তু আমি দেখাচ্ছি না। এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? বুঝেছো? শুনতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার, এমনি তো স্যার ওই হ্যাঁ স্যার প্রিভিটাই ওয়ার্ক ওই তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, ইকো হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না কথা। তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, ইকো হচ্ছে। তো কথা কিচ্ছু বুঝতে পারছি না। মানে কেউ যদি বুঝতে পারো তাহলে সেটা সেই ক্ষেত্রে একটুখানি বলে দাও, তাহলে আমি বলতে পারি ও কি বলতে চাই, জানতে চাইছি। কেউ বুঝতে পেরেছো ওর কথা? পেরেছো বুঝতে তোমাদের মধ্যে কেউ? না স্যার। তো ছেড়ে দাও। চলো। আচ্ছা, এবারে দেখো, ধরো আমি যদি একটা ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস করি, irreversible cyclic process in two steps. Irreversible cyclic process in two steps মানে ব্যাপারটা কি রকম? ধরো তুমি এই V1 এ ছিলে, করে তুমি এখানে P2 তে VT তে এলে, এইভাবে আবার তুমি এখান থেকে এখানে
ফিরে গেছে। ধরো যাওয়ার সময় গেলে তুমি আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করে, এই জায়গায় ফিরে এলে হচ্ছে আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন করে। ঠিক আছে? এটা তো ছবিতে দেখালে তুমি বেসিক্যালি কি করছো, এদিকে যদি প্রেসারটাকে প্লট করো, এদিকে ধরো P1 V1 প্লট করছো, এদিকে হচ্ছে তুমি P2 V2 প্লট করছো। ধরো এইটা V2 ধরে না, এখানে ভিটা এদিকে প্লট করা হচ্ছে, এইটা হচ্ছে তোমার P2, এটা P1, এটা হচ্ছে তোমার V1, এই তো এটা। আচ্ছা এবারে দেখো ওয়ার্কটা যদি প্রথম স্টেপে করো, ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন, সেটা কত না মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, এটা তোমার জানা আছে। আর ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন দেখো যেটা বলা আছে সেটা হচ্ছে মাইনাস, আচ্ছা যাওয়ার সময় মানে ফাইনাল স্টেপটা হচ্ছে P2 V2, অর্থাৎ ফাইনাল প্রেসারটা P2, ফাইনাল ভলিউমটা P2, ইনিশিয়াল ভলিউমটা V1। তো যখন তোমার কম্প্রেশন হচ্ছে তখন ফাইনাল প্রেসারটা কত না P1, ফাইনাল ভলিউমটা কত V1, আর ইনিশিয়াল ভলিউমটা কত না V2। এটা তাহলে ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন হলো এইটা, ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন হচ্ছে এইটা। তুমি এইটাকে লিখতে পারো চাইলে P1 ইন্টু V2 মাইনাস V1, এটা। এবারে দেখো তোমার এইটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে যদি তুমি 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশনস 1 and 2 দেখো টোটাল ওয়ার্ক যেটা, এটাকে এইরকম ভাবে লিখতে পারো সাইক্লিক ইন্টিগ্রাল অফ ওয়ার্ক, যেটা এটা হচ্ছে ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশনের ওয়ার্কটা হবে প্লাস যোগ হবে কত ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন ওয়ার্কটা তোমার যোগ হবে। তাহলে এইটা হচ্ছে মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, এইটা হচ্ছে P1 ইন্টু V2 মাইনাস V1। তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেখো তোমার P1 মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1। আচ্ছা এবারে দেখো এইটা গ্রেটার দ্যান 0 হচ্ছে কেন না অ্যাজ ক্লিয়ারলি V2 তে গ্রেটার দ্যান V1, কারণ আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করে V1 থেকে V2 তে গেছে, তো তার মানে কি সাডেনলি V2 টা গ্রেটার দ্যান V1। আর এবার আইসোথার্মালি যদি ভলিউমটা প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কিন্তু তোমার P2 টা লেস দ্যান P1 হবে, কারণ যখন এক্সপানশন হয় তখন ভলিউমটা বেড়ে যায়, মানে প্রেসারটা কমে যায়। তার মানে পরিষ্কার দেখো তাহলে P1 টা যদি P2 থেকে বড় হয় তাহলে P1 মাইনাস P2 টা পজিটিভ, আর V2 টা যদি গ্রেটার দ্যান V1 হয় তাহলে V2 মাইনাস V1 টা পজিটিভ, তাহলে ওভারঅল জিনিসটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হলো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসে তুমি যদি থাকো, তাহলে যেটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল ডি কার ডব্লিউ কিন্তু 0 হচ্ছে, মানে এটা তোমার ইরিভার্সিবল একটা জুড়ে দিচ্ছে এখানে। তার মানে সাইক্লিক ইন্টিগ্রাল বা দুটো স্টেপে যদি তুমি করো, অবশ্যই 2 স্টেপে, একাধিক স্টেপে করলে কি হবে সেটা পরের কথা। 2 স্টেপ যদি ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস হয় তাহলে কিন্তু নেট ওয়ার্কটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। তুমি সেটা ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে দেখাতে পারো। দেখো তোমার যেটা হচ্ছে এই যে ওয়ার্কটা, এইটা হচ্ছে এক্সপানশনের জন্য ওয়ার্কের ম্যাগনিটিউড, তাই তো? মানে তুমি যদি এই ওয়ার্কের ম্যাগনিটিউডটা ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন, সেই ওয়ার্কের ম্যাগনিটিউডটা হচ্ছে যেটা ছবিতে দেখানো হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা তুমি যখন আগেই তুমি দেখলে দেখো তুমি যদি ওয়ার্ক ইন আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশনটা যেটা দেখাচ্ছে সেটা এখানে ওয়ার্কটা কত হচ্ছে না এই ওয়ার্কটা একদম পুরো এই ওয়ার্কটা। আর এবারে যখন আমি এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কার ডব্লিউ ইরিভার্সিবলটা বলছি, দেখো খেয়াল করে তোমার যেটা দরকার হচ্ছে ওয়ার্ক ইন
isothermal irreversible expansion plus work in isothermal irreversible compression, সেটা কি হলো না, এইটা হচ্ছে ওয়ার্কটা এইটা যেমন আছে আছে, আর এখানে ওয়ার্কটা কিন্তু মাইনাস অফ এটা হবে। কারণটা কি? কারণ আমি তো এক্সপানশন ওয়ার্কটা নেগেটিভ, আমি তো এখানে ম্যাগনিটিউডটাকে প্লট করেছি, তাহলে এটা তাহলে ডিফারেন্সটা কি হবে? দেখো ডিফারেন্সটা পরিষ্কার দেখো, যে তুমি এই যে এই যেটা সবুজ কালি দিয়ে করা আছে, নীল কালি, সরি নীল কালি দিয়ে করা আছে, সেটা বেসিক্যালি পজিটিভ কন্ট্রিবিউশন করছে, তার সঙ্গে বিয়োগ করছি কোন দিয়ে? এই নিচে যেখানে কালো কালিতে করা ছিল, তার মানে আলটিমেটলি যেটা পড়ে রইলো সেটা কোনটা? এটা পড়ে থাকছে এই যে লাল যে এলাকাটা বলছি আমি, সেই এরিয়াটা। কারণ তুমি যখন আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন করছো, তাতে পুরোটা, একদম পুরোটা। আর যখন তুমি আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করছো, তখন এই নিচের পার্টটা, তার মানে এই যে ডিফারেন্সটা বেসিক্যালি এইটা। এইটা এইটা ঠিক আছে। তাহলে এই যে লাল কালিতে জায়গাটা, এইটা দেখো, এইটা হচ্ছে আমার নেটওয়ার্কের পরিমাণটা হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি ইরিভার্সিবলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে আবার যদি সেই জায়গায় ফিরে আসতে চাও, তাহলে ওয়ার্কটা পজিটিভ হলো মানে কি? তার মানে সাম ওয়ার্ক হ্যাজ টু বি ডান অন দ্য সিস্টেম, যাতে করে সে আগের জায়গায় ফিরে আসতে পারে। এই যে ওভারঅল জিনিসটা যে গ্রেটার দ্যান জিরো বেরোচ্ছে, এখানে যেটা দেখালাম গ্রেটার দ্যান জিরো বেরোচ্ছে, এর বেসিক্যালি মানেটা হচ্ছে কি তোমাকে কিন্তু কিছুটা ওয়ার্ক অ্যাকচুয়ালি করতে হচ্ছে। তার মানে 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 ফর ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস সাম ওয়ার্ক has to be done on the system. Some work has to be done on the system. Has to be done on the system. For irreversible cyclic process, some work has to be done on the system. ঠিক আছে? বোঝা গেল? এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, ঠিক আছে। তার মানে কি হচ্ছে দেখো, ইরিভার্সিবলি তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে, আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এলে, তোমার কিন্তু কিছু খরচ হয়ে যাবে। মানে ধরো এমন হলো যে তুমি যাদবপুর থেকে শিয়ালদায় গেলে, হুম, দিয়ে আবার তুমি যাদবপুরে ফিরে এলে, ঘরের ছেলে ঘরে ফিরে এলে বটে, কিন্তু মাঝপথে তোমার পকেট থেকে কিন্তু কিছু খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার ইরিভার্সিবল প্রসেসের ব্যাপার। তা দেখো, তাহলে আমি যেটা করলাম, আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করলাম, আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন করলাম, তার জন্য ওয়ার্কটা কেমন করে চিহ্নিত করতে হয়েছে আমি দেখলাম। আর যদি তোমার ইরিভার্সিবল প্রসেসকে ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস কেন করা যায় না, সেটা আমি বললাম, এটা পরীক্ষায় বেশ পড়ে তোমার। আর তুমি তার সঙ্গে দেখাতে পারলে যে ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস যদি দুটো স্টেপে ঘটে, তাহলে তোমার অ্যাকচুয়ালি নেট ওয়ার্কটা পজিটিভ হয়, অর্থাৎ সাম ওয়ার্ক হ্যাজ টু বি ডান অন দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেমের উপরে কিছু ওয়ার্ক করতে হবে, যাতে করে সিস্টেমটা ইনিশিয়াল জায়গা থেকে তার আগের জায়গায় ফিরে আসে। ঠিক আছে বাবা? হয়েছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে ধরো তুমি নেক্সট যেটা করলে, ধরো জাস্ট ইরিভার্সিবল এক্সপানশন, সরি আইসোথার্মালটা তুলে দিই, সবটাই কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য করা হচ্ছে। আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন ইন টু স্টেপস, দুটো স্টেপে। আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন ইন টু স্টেপস, দুটো স্টেপে করছে। তাহলে কি হচ্ছে একটু দেখো। তো আমি এইরকম করে ব্যাপারটাকে ভাবছি, ধর আমি শুরুতে P1 V1 এ ছিল, থেকে স্টেপ 1 এ ধরে নাও সে ভি প্রাইমে গেছে,
স্টেপ 2 তে ধরো সে বেসিক্যালি P2 V2 তে গেছে। তাহলে এটাও তোমার আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন, এটাও ধরো আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন। ঠিক আছে? তাহলে প্রথম স্টেপটার জন্য যে ওয়ার্কটা সেটা কত? না মাইনাস ভি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান। আর সেকেন্ড স্টেপটার জন্য ওয়ার্কটা কত? মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম। তা তুমি যখন নেট ওয়ার্কটাকে ক্যালকুলেট করছো সেটা বেসিক্যালি ডব্লু ওয়ান প্লাস ডব্লু টু মাইনাস পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম। মাইনাস কমন নিয়ে নাও, ভি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান প্লাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম। এইটা সেটা কত হচ্ছে তাহলে? আচ্ছা, ওয়ার্ক যেহেতু এক্সপানশন নেগেটিভ, তোকে মড নিয়ে কথাবার্তা বলতে হবে, তাহলে সেটা কত হবে? পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান প্লাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়ার্কটা। ঠিক আছে? এইটা পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান, এখানে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম। তাহলে এবারে যদি আমি একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে দেখাই, দেখো কি হচ্ছে। দেখো তুমি এইদিকে প্রেসার প্লট করছো, তো এদিকে ভলিউম প্লট করছো, তাহলে এখানে আমার তিনটে পয়েন্ট বেসিক্যালি দরকার পড়ছে। ধরো এইটা হচ্ছে ধরে নাও তোমার P1 V1 পয়েন্ট, এইটা ধরে নাও P প্রাইম V প্রাইম পয়েন্ট, এইটা ধরে নাও P2 V2 পয়েন্ট। এইটা হচ্ছে তোমার P1, এইটা হচ্ছে তোমার P প্রাইম, এইটা হচ্ছে তোমার P2, এইটা তোমার V1, এটা হচ্ছে V প্রাইম, এটা হচ্ছে তোমার V2। ঠিক আছে? এইটা। আর এবারে দেখো, আবার আমি এই যে P1 V1 থেকে কিভাবে P2 V2 তে গেছে আমি জানি না, কিন্তু আমি কি জানি? এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি। মানে আমার প্রথম স্টেপে P1 V1 থেকে P প্রাইম V প্রাইমে গেল, অর্থাৎ আমি ইনিশিয়াল পয়েন্টটাকে জানি P1 V1 টাকে, ইন্টারমিডিয়েট পয়েন্টটা P প্রাইম V প্রাইমকে জানি, আর ফাইনাল পয়েন্ট P2 V2 কে জানি। এই P1 V1 থেকে P প্রাইম V প্রাইমে কেমন করে গেছে, বা P প্রাইম V প্রাইম থেকে P2 V2 তে কেমন করে গেছে আমি বলতে পারছি না। কারণটা কি? কারণ হচ্ছে এটা কিন্তু ইরিভার্সিবল প্রসেস, সিস্টেম ইজ নট ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রুআউট দ্য প্রসেস। তার মানে তিনটে তুমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেয়েছো। আচ্ছা, এর ওয়ার্কটাকে যখন তুমি নেট ওয়ার্কটা যখন ক্যালকুলেট করবে, দেখো তাহলে প্রথম ওয়ার্কটা কত? P প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান। তাহলে P প্রাইম এইটা ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান মানে হচ্ছে দেখো এই জায়গাটা, এইখান থেকে এইটা, এই হচ্ছে ওয়ার্কটা প্রথম স্টেপে। তাহলে এইটা হচ্ছে তোমার এই পার্টটা। আচ্ছা, তারপর একটা পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম। তাহলে এইটা হচ্ছে পি টু, এটা ভি টু মাইনাস ভি প্রাইম, তার মানে এই জিনিসটা, তার মানে এইটা হচ্ছে সেকেন্ড স্টেপে ওয়ার্কটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা, এইটা। টোটাল ওয়ার্কটা কতটা হলো দেখো, তার টোটাল ওয়ার্কটা কতটা হয়ে যাচ্ছে? টোটাল ওয়ার্কটা হচ্ছে এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে, এইখান থেকে শুরু করে এই 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 এইটা হলো তোমার বেসিক্যালি নেট ওয়ার্কটা। তাই যেটা আমরা ছবিতে দেখাচ্ছি, তোমার হচ্ছে লাল কালি দিয়ে যে চিহ্নিত এলাকাটা আর কি, সেইটা আর কি। হ্যাঁ, মানে এটা মানে বেসিক্যালি রেড দিয়ে যেটাকে চিহ্নিত করা হচ্ছে। ধর আমি যদি এইরকম ভাবে অ্যারোটাকে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে তুমি এই এরিয়াটা। এই, ঠিক আছে? বোঝা গেল? তা দুটো স্টেপে করলে কি হলো? আগে যে এরিয়াটা ছিল তার থেকে এরিয়াটা বাড়লো না কমলো? হুম, কি গো খোকারা, কি রে বল? মানে একটা স্টেপে করলে স্যার যা বাড়লো তো। বাড়লো, তো সেটা তো এত বলতে কষ্ট হচ্ছে কেন? মানে এখানে কত কষ্ট হচ্ছে বলতে মনে হচ্ছে?
আগে তো ছিল এতখানি, এইখান থেকে এই এতখানি ছিল তো আগে। যখন একটা স্টেপে ইরিভার্সিবল এক্সপানশন করেছিলাম তখন কতটা ছিল? এইটুকু ছিল না? এতখানি ছিল না? এখন তো এইটুকু পার্ট বেড়ে গেল। তাই না? কি হলো? হু-হা কিছু নেই কেন? আরে বাবা ইন্টারেক্ট কর না। ইন্টারেক্ট করে পড়। এই মোহর বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তা মুখ দেখে আওয়াজ বেরোয় না কেন? এই সুমন বুঝেছিস? তোর তো এবার সাউন্ড শোনা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আনন্দে বুঝেছিস? হ্যাঁ স্যার। তো কি যখন আমি জিজ্ঞেস করছি কথাগুলো মানে কি একটা আওয়াজ করা যায় না কেন? ঘুমিয়ে পড়ছি নাকি? না স্যার, আমি কোয়েশ্চেনটা বুঝতে পারছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি না। তাহলে কি হলো? দেখো তাহলে ফর এক্সপানশন আমি দেখতে পাচ্ছি যে ফর এক্সপানশন with increase in number of steps magnitude of work কি হচ্ছে? ইনক্রিজ করছে, তাই তো? তারপর এক্সপানশন উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ স্টেপস ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস। ঠিক আছে? এবারে কথাটা হচ্ছে যে তুমি প্রথমে একটা স্টেপ করেছো, এখন দুটো স্টেপ করলে, এবার তিনটে স্টেপ করলাম, চারটে স্টেপ করলাম, পাঁচটা স্টেপ করলাম, তাহলে কি হবে? প্রত্যেক ক্ষেত্রে ওয়ার্কটা বাড়তে বাড়বে, থাকবে। তাই তো? তাহলে উইথ ইনক্রিজ সেটাই লিখেছি ফর এক্সপানশন উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ স্টেপস ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস। তাহলে দিস ওয়ার্ক উইল বি ম্যাক্সিমাম কখন হবে? ইনফাইনাইট স্টেপস। When number of steps is infinite। ঠিক আছে তো? তাহলে এবারে দেখ একটা ইরিভার্সিবল প্রসেসের নাম্বার অফ স্টেপস ইনফাইনাইট হয়ে গেলে কি হয়? এটা একটা রিভার্সিবল প্রসেস হয়ে যায়। দিস implies a রিভার্সিবল প্রসেস, তাই তো? এটা একটা রিভার্সিবল প্রসেস ইমপ্লাই করছে। যদি নাম্বার অফ স্টেপস ইনফাইনাইট হয়ে যায়, এটা একটা রিভার্সিবল প্রসেস ইমপ্লাই করছে। দিস ইমপ্লাইজ এ রিভার্সিবল প্রসেস। তাহলে হেন্স ফর এক্সপানশন work in reversible process is the maximum। কি বুঝতে পারলে? যে আমি ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে যা বুঝতে পারলাম যে কেমন করে জাস্ট ইরিভার্সিবল প্রসেসের নাম্বার অফ স্টেপস বাড়ালে ওয়ার্কটা বেড়ে যায়। তাহলে এইভাবে বাড়তে ওয়ার্কটা ম্যাক্সিমাম কখন হবে? যখন নাম্বার অফ স্টেপস ইনফাইনাইট হয়ে যাবে। আর নাম্বার অফ স্টেপস ইনফাইনাইট মানে হচ্ছে সেটা বেসিক্যালি একটা রিভার্সিবল প্রসেস। এখানে আমি কনক্লুড করতে পারি যে ফর এক্সপানশন ওয়ার্ক ইন রিভার্সিবল প্রসেস ইজ দ্য ম্যাক্সিমাম। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবারে হ্যাঁ, এবারে দেখো তাহলে যদি আমি সেই একটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি, সেটা কি দাঁড়াবে? তাই যদি দেখো তার মানে যদি আমি একটা আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস যদি আমি আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন যদি আমি ধরি, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন যদি আমি দেখি, তার ক্ষেত্রে ওয়ার্ক যেটা ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন সেটা কত না মাইনাস দেখো ইন্টিগ্রাল পি ডিভি, তো এটা তো সেটা কত হয় না একবারে করে সেটা ভি1 থেকে ভি2 অবধি, সেটা তোমার আলটিমেট উত্তরটা বেরোবে কত মাইনাস এনআরটি ইন্টু ভি2 মাইনাস ভি1, কারণ টেম্পারেচারটা তোমার কনস্ট্যান্ট রয়ে গেছে। মাইনাস এনআরটি সরি এনআরটি এলএন ভি2 বাই ভি1।
মাইনাস nRT, এটা আমরা আগে করেছিলাম, মাইনাস nRT ln v2 বাই v1, বা তুমি যদি ওয়ার্কের ম্যাগনিটিউড নিয়ে না, ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন যদি ম্যাগনিটিউড নাও, তাহলে সেটা কত বেরোবে না nRT ln v2 বাই v1, এই তো। তাহলে এবারে এইটাকে যদি আমি একদম ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে দেখাই, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে জিনিসটা, দেখো এখন যেহেতু রিভার্সিবল প্রসেস হয়ে গেছে, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। সেই জন্য ইনিশিয়াল স্টেট থেকে যে ফাইনাল স্টেটে তুমি যাচ্ছ, সরি বেঁকে গেল, ইনিশিয়াল স্টেট থেকে তুমি ফাইনাল স্টেটে যাচ্ছ, সেই পুরো পাথটাকে তুমি কিন্তু এখন দেখাতে পারবে। এইটা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার সকল P1 V1, এইটা হচ্ছে তোমার P2 V2, একটা ইনিশিয়াল স্টেট, একটা ফাইনাল স্টেট। তাহলে এক্সপানশন হচ্ছে মানে একদম কোন পাথ দিয়ে যাচ্ছে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার, ঠিক আছে। তাহলে এবারে এইটা হচ্ছে তোমার ধরো V1, এইটা হচ্ছে তোমার V2, এইটা হচ্ছে P1, এইটা হচ্ছে তোমার P2, এইটা। তাহলে এবারে দেখো, এই যে যদি তোমাকে এই nRT ln v2 বাই v1 কে এই ছবিতে দেখাতে হয়, তুমি কিন্তু পারবে না। কিন্তু তুমি দুটো জিনিস দেখো, একটা হচ্ছে যে এই যে আগের স্টেপটা থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যদি এই যে স্টেপটাকে যদি তুমি স্টেপ বাই সরি এইটাকে যদি তুমি ডটেড লাইন দিয়ে তুমি টেনে রাখতে, পরিষ্কার দেখো যখন নাম্বার অফ স্টেপস বাড়ছে, অ্যাজ ইফ যেন ওই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা পুরোটা আস্তে আস্তে কভার হয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে আগেরটা যতখানি কভার হয়েছিল, এখন কভারটা বেশি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আর কি করে নাম্বার অফ স্টেপস যখন তোমার অনেক বেড়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে, এই মাঝের জায়গাটা পুরোটাই কভার হয়ে যাবে। আর এটা এইখান থেকে তুমি বুঝতে পারো, দেখো যদি তুমি ম্যাগনিটিউড অফ ওয়ার্ক করো, তাহলে ইন্টিগ্রাল v1 থেকে v2 pdv। তোমরা জানো, ধরো এরকম যদি একটা জিনিস বলি, ইন্টিগ্রাল a থেকে b y dx, এটাকে তুমি কেমন করে এক্সপ্রেস করবে? যদি তুমি একটা ডায়াগ্রাম আঁকো, ধরো এদিকে তোমার x আর এদিকে হচ্ছে y, ধরো এরকম একটা সিচুয়েশন, হ্যাঁ, যেটা বেসিক্যালি y ইকুয়াল টু fx আর কি, তার ছবি। এবারে এইটা হচ্ছে y ইকুয়াল টু fx থেকে যদি ছবি হয়, তাহলে এইটা যদি তোমার লেসে a ভ্যালু হয়, এইটা যদি b ভ্যালু হয়, তাহলে ইন্টিগ্রাল a থেকে b y dx টা কি রিপ্রেজেন্ট করে? এই পুরো এরিয়াটা রিপ্রেজেন্ট করে না? এটা তোমার 11-12 তো পড়েছো। y ইজ এ ফাংশন অফ x হয়, মানে লেট y ইজ এ ফাংশন অফ x যদি হয়, তাহলে ইন্টিগ্রাল a থেকে b y dx টা কি? তোমাকে প্লট করতে হচ্ছে, y ইকুয়াল টু fx এর প্লট আঁকতে হলো। এটা হচ্ছে y ইকুয়াল টু fx এর প্লট, এইটা তুমি আঁকলে করে, এবারে ইন্টিগ্রাল a থেকে b y dx টা মানে যে কার্ভটা x অ্যাক্সিস, আর তোমার এই যে x ইকুয়াল টু a এই লাইনটা, x ইকুয়াল টু b এই লাইনটা, এদের মধ্যে যে এরিয়াটা, সেটা বেসিক্যালি ইন্টিগ্রাল a থেকে b y dx রিপ্রেজেন্ট করে, তাই তো? কি গো, তাই তো নাকি? এটা জানা আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এবারে আমাদের কেসে কি হচ্ছে, আমাদের কেসে তুমি যখন ওয়ার্কের এই ম্যাগনিটিউডটাকে ক্যালকুলেট করছো, এই মাইনাসটা বাদ চলে গেল, ইন্টিগ্রাল v1 টু v2 pdx pdv। তাহলে তুমি ভিটাকে x ভাবো আর পিটাকে y ভাবো। দেখো ইন্টিগ্রাল a থেকে b y dx এর মতো দেখতে। তার মানে কি হলো? তার মানে এরিয়াটা তাহলে কোনটা হবে? এরিয়াটা বেসিক্যালি দেখো, এই যে কার্ভটা, এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা, অর্থাৎ ওই কার্ভটা তোমার x অ্যাক্সিসটা, v ইকুয়াল টু v1 লাইনটা, v ইকুয়াল টু v2 লাইনটা, এই যে করসপন্ডিং জায়গাটা, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই ওয়ার্কটা রিপ্রেজেন্ট করলো। তোমরা বুঝতে পারলে যে যখন আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন হচ্ছে, হ্যাঁ, তখন তোমার এই পুরো এরিয়াটি অ্যাকচুয়ালি কভার হয়ে গেছে। এবারে এই পুরো মানে কার আন্ডার এরিয়াটা, সেটা হচ্ছে আইসোথার্মাল আইডিয়াল গ্যাস আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করলে যে পিভি ডায়াগ্রামটা, যেটাকে আইসোথার্ম বলে, এই আইসোথার্মের আন্ডারে এরিয়াটা। তার মানে যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে যে ফর রিভার্সিবল প্রসেস area under the curve represents the total work। এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে একদম তোমাকে আর আলাদা করে ওই যে কোনটা p2 কোনটা v2 মাইনাস v সব কিছু তোমার দেখতে হবে। যে কার্ভটাকে এঁকেছো তুমি, দেখো আমি একদম এখন কিন্তু একদম সলিড লাইন দিয়ে এঁকেছি, মানে রিভার্সিবল প্রসেস যেহেতু
এক্স্যাক্টলি কোন পাথে যাচ্ছে তুমি জানো, মানে ইনিশিয়াল স্টেজ ফাইনাল স্টেজ শুধুমাত্র নয়, প্রত্যেকটা স্টেপে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। তার মানে তুমি প্রপার ইন্ডিকেটরটা একবার আঁকতে পারছো এবং সেই কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি ওয়ার্ক রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে ফর রিভার্সিবল প্রসেস এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্টস দ্য টোটাল ওয়ার্ক। এইটা আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি এক্সপানশনের জন্য একটা স্টেপে দেখলাম, দুটো স্টেপে দেখলাম, সেখান থেকে আমি ভাবলাম, মানে বুঝতে পারলাম যে এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যাকচুয়ালি রিভার্সিবল প্রসেসকে ওয়ার্কটা রিপ্রেজেন্ট করবে এবং সেটা তুমি গ্রাফিক্যালি জাস্ট যেহেতু ম্যাগনিটিউড অফ ওয়ার্ক কনসিডার করছো, তার মানে দেখো মানে ম্যাগনিটিউড অফ ওয়ার্কটা হচ্ছে ইন্টিগ্রাল v1 to v2 pdv, তাহলে p ইজ এ ফাংশন অফ v, যেমন y ইজ এ ফাংশন অফ x হয়, এবং আমি ক্যালকুলাস থেকে জানি ইন্টিগ্রাল a থেকে b y dx বেসিক্যালি হচ্ছে এই যে কার্ভের আন্ডারে এরিয়াটা রিপ্রেজেন্ট করে। এখানেও ঠিক একই রকম ভাবে কার্ভের আন্ডারে এরিয়াটাকে দিয়ে আমি নেটওয়ার্কটাকে বুঝতে পারলাম। ঠিক আছে, বোঝা গেছে? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট আমি যেটা করছি যে কম্প্রেশনটাকে তুমি দুটো স্টেপে করি, তাহলে কি হচ্ছে দেখো। তাহলে এই ধরো আইসোথার্মাল irreversible compression in 2 steps. irreversible compression in 2 steps, তার মানে তুমি এইভাবে ভাবো ব্যাপারটাকে, v1 থেকে তুমি বেসিক্যালি v' এ গেলে, সেখান থেকে v2 তে গেলে, তোমার প্রথমটা হচ্ছে স্টেপ 1, এর ধরো তোমার স্টেপ 2 isothermal irreversible compression, isothermal irreversible compression। দেখো W1টা হয়ে যাবে কত, মাইনাস v' ইন্টু v' মাইনাস v1, অর্থাৎ এটা তুমি লিখতে পারো v' ইন্টু v1 মাইনাস v', এটা হলো প্রথমটা। আর সেকেন্ডটার জন্য W2টা কত, মাইনাস p2 ইন্টু v2 মাইনাস v', W2টা তাহলে লিখতে পারো p2 ইন্টু v' মাইনাস v2। v2 ইন্টু v' মাইনাস v2, এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। এটা এবারে দেখো, তোমার ছবি থেকে যদি তুমি দেখাও, ধরো এদিকে ভি প্লট করছো, এদিকে পি প্লট করছো, তাহলে ইনিশিয়ালি তুমি এখন এখানে ছিলে v1 এ, এটা ছিলে, এখানে তুমি গেলে কত v' এ গেলে, এখানে তুমি কোথায় এলে না p2 v2 তে গেলাম, ঠিক আছে। এইটা ধরে নাও তোমার p2, এইটা হচ্ছে p', এইটা হচ্ছে তোমার p1, এইটা হচ্ছে তোমার সরি v2, এইটা হচ্ছে v', এটা হচ্ছে তোমার v1, ঠিক আছে। আচ্ছা, এবারে ওয়ার্কটা আমি জাস্ট দেখার চেষ্টা করি। দেখো প্রথম স্টেপে ওয়ার্কটা হচ্ছে p' ইন্টু v1 মাইনাস v', তাহলে v1 মাইনাস v', এটা হচ্ছে তোমার p', তার মানে p' ইন্টু p' ইন্টু কত কেন,
প্রথম স্টেপে ওয়ার্কটা হচ্ছে পি প্রাইম মাইনাস পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান, তাহলে মাইনাসটাকে তুমি যখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছ তাহলে ভি ওয়ান মাইনাস ভি প্রাইম, পি প্রাইম ইন্টু ভি ওয়ান মাইনাস ভি প্রাইম, তাহলে এইটা তো ভি ওয়ান, এটা হচ্ছে ভি প্রাইম, পি প্রাইমটা মানে এইখান থেকে এই আর এই, এইটা হচ্ছে ওয়ার্কটা, তাই তো প্রথম স্টেপে। এখানে তোমার জাস্ট এটা একটুখানি লিখে দিই, এটা এটা বোঝা যাচ্ছে না হলে, পি প্রাইম পি প্রাইম এটা। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপে ওয়ার্কটা কতটা বলেছে? সেকেন্ড স্টেপে ওয়ার্কটা দেখো পি টু ইন্টু ভি প্রাইম মাইনাস ভি টু, এই হচ্ছে পি টু ইন্টু ভি প্রাইম মাইনাস ভি টু, মানে একদম তোমার এইখান থেকে শুরু করে এই যে জায়গাটা, এই 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 এইটা, ঠিক আছে। তাহলে এবারে দেখো তুমি যেটা দেখতে পাচ্ছ পরিষ্কার, এইটা হচ্ছে তোমার পি টু ভি টু। তাহলে প্রথম ক্ষেত্রে ওয়ার্কটা যা ছিল একদম পুরো এই পুরোটা, মানে প্রথমবারে ওয়ার্কটা ছিল কতটা, একদম পুরো এতটা, এখান থেকে শুরু করে একদম পুরো এইটা। এখন দুটো স্টেপে করলে ওয়ার্কটা কি হলো, আগের থেকে কমলো না বাড়লো? মানে একটা স্টেপে করলে যে ওয়ার্ক হয় দুটো স্টেপে করলে কমে গেল। তার মানে কি হচ্ছে, এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ফর কম্প্রেশন net work decreases with increase in number of steps, ঠিক আছে। তাহলে this work will be minimum কখন, when this work will be minimum when number of steps is infinite, ঠিক আছে। তাহলে this is a reversible process, এটা একটা রিভার্সিবল প্রসেস, এইটা আমি কি লিখতে পারি, হেন্স ফর কম্প্রেশন reversible work is the minimum work। বুঝতে পারলে যে এক্সপানশনের জন্য রিভার্সিবল ওয়ার্কটা ম্যাক্সিমাম হলো, আর কম্প্রেশনের জন্য ওটা হচ্ছে তোমার মিনিমাম হলো, ঠিক আছে। তাহলে এবারে যদি আমি এই তোমার আইসোথার্মাল, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এই যে যদি এই কোয়েশ্চেনটা আসে যে কম্প্রেশন রিভার্সিবল ওয়ার্ক মিনিমাম ওয়ার্ক আর এক্সপেনশনের জন্য ওইটা, তাহলে আপনি যেটা আগের দিন একটা হ্যাঁ, ওই আগেরটাই পিস্টন করবে, দিয়ে যেটা আগেরটাই করবে, হ্যাঁ, মানে যেটা আমরা আচ্ছা স্যার আগে পড়িয়েছিলাম না, যেটা ওই ক্লাসে পড়িয়েছিলাম বা আগের দিনে বলেছিলাম, পিস্টন দিয়ে হ্যাঁ পিস্টন হ্যাঁ দিয়ে, ওটাই বলবে। কারণ দেখো এখানে যে ছবি টবি এক্সপ্রেশন ব্যবহার করছো সবটাই কিন্তু দেখো তোমার আইডিয়াল গ্যাসের জন্য, হ্যাঁ। আমি এই যে ছবি টবিতে যেমন দেখাচ্ছি না, সবটাই কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য। দেখো এই প্রথমেই কিন্তু আমি আইডিয়াল গ্যাসের জন্য সবকিছু, এই যে ধরো এই যে ডায়াগ্রাম আঁকলাম, পি ওয়ান ভি ওয়ান থেকে পি টু ভি টু, আইসোথার্মাল প্রসেস, ওয়ার্কের এক্সপ্রেশন, যা সব ব্যবহার করছি সব হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। এবার তুমি এখান থেকে আইডিয়াল গ্যাস থেকে এক্সাম্পল আচ্ছা ধরে স্যার তুমি তার জন্য ব্যাপারটা পরিষ্কার হলো। কিন্তু এটা যদি ভ্যান ডের ওয়াল গ্যাস হয়, যেখানে অনেক ধরো বেশ ক্লামজি টাইপের দেখতে এই যে আইডিয়াল গ্যাস, দেখতে তো। আমি যদি আজকে ধরো তোমার ভ্যান ডের ওয়াল গ্যাস নেই, ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে বলো তো, সেখানে কার্ভেচার আছে, তো তার ক্ষেত্রে তুমি ছবি দিয়ে এত সহজে কিন্তু বলতে পারবে না যে ওয়ার্কটা একটু বেশি হবে না কম হবে না কি হবে, এগুলো না অত গ্যারান্টি দিয়ে বলা যায় না। সেই জন্য তুমি এখান থেকে একটা ইনটিউশন পেয়ে যাচ্ছ, কিন্তু যদি পরীক্ষায় আইডিয়াল গ্যাস উল্লেখ করে না দেয়, তাহলে সবসময় উচিত হচ্ছে যেমন পিস্টন দিয়ে যেটা করা হয়েছে সেটাকে করা, ঠিক আছে। আচ্ছা স্যার এটা আচ্ছা, এবারে নেক্সট আসছে আইকোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। আইকোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন যদি তুমি দেখো, তাহলে তার জন্য
তুমি যদি পিভি ডায়াগ্রাম ওয়ার্কটাকে এক্সপ্রেস করো তাহলে সেটা কেমন হবে, ওই এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে যাবে একই রকম ভাবে। আমাকে একবার একটু দেখিয়ে দিই কম্প্রেশন। তাহলে তুমি দেখো এক্ষেত্রে জাস্ট ওয়ার্কটাকে তুমি লিখতে পারছো আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্কটা লিখতে পারছো মাইনাস ইন্টিগ্রাল পিডিভি, যেখানে ভলিউমটা ইনিশিয়ালি ভি1 থেকে ফাইনালি ভি2 মধ্যে, তুমি এটাকে ইন্টিগ্রাল ভি2 থেকে ভি1 করে দাও, পিডিভি করে দাও, এটা ঠিক আছে। যেটা তোমার আলটিমেটলি দাঁড়াবে কত না, এটা তুমি বসিয়ে দাও এনআরটি এলএন ভি1 বাই ভি2, এটা করো, মানে পি এর জায়গায় এনআরটি বাই ভি বসিয়ে দাও, এনআরটি এলএন ভি1 বাই ভি2, এইটা হবে তোমার অ্যান্সারটা, ঠিক আছে। আর এটা আমি পজিটিভ করে করলাম আর কি, মানে যেহেতু ওয়ার্কটা ইটসেলফ পজিটিভ সেই জন্য আমি এই নেগেটিভটাকে আগেই ঢুকিয়ে দিলাম, করে জাস্ট লিমিটটাকে পাল্টে দিলাম, ভি1 থেকে ভি2 বদলে ভি2 থেকে ভি1 করে দিলাম, করে পুরো জিনিসটাকে পজিটিভ হিসেবে বের করে নিলাম। তাহলে ছবিতে ওয়ার্কটা কি হয়ে যাবে, তাহলে এদিকে যদি ভলিউমটাকে প্লট করো, এদিকে প্রেশারটাকে প্লট করো, দেখো শুরুতে প্রেশারটা ছিল পি1, ভলিউমটা ছিল ভি1, শেষে প্রেশারটা হলো পি2, ভলিউমটা হলো ভি2। তাহলে তোমাকে এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমাকে ক্যালকুলেট করতে হবে। এরিয়া আন্ডার দ্য কার্ভ কতদূর না, ইন্টিগ্রাল ভি2 টু ভি1 পিডিভি। দেখো এই যে ভি2 থেকে ভি1 পিডিভি, তোমার পরিষ্কার এই যে পুরো এরিয়াটা এইটা হচ্ছে, এটা পরিষ্কার হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে যাচ্ছে, যেটা তোমার ছবিতে এরকম ভাবে এক্সপ্রেস করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে তুমি চলে এসো জাস্ট আইসোথার্মাল রিভার্সেবল সাইক্লিক প্রসেস ইন 2 স্টেপস। দুটো স্টেপের সাইক্লিক প্রসেস, মানে ধরো এক্সপানশনের জন্য ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস ঘটে। আমি এটা বলতে চাইছি যে একবার এক্সপানশন একবার কম্প্রেশন, মানে একাধিকবার এক্সপানশন একাধিকবার কম্প্রেশন হলে হবে না আর কি। আইসোথার্মাল রিভার্সেবল সাইক্লিক প্রসেস ইন 2 স্টেপস, মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে তুমি পি1 ভি1 এ ছিলে, থেকে তুমি যাচ্ছ হচ্ছে পি2 ভি2 তে, যাওয়ার সময় আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন করে গেলে, ফেরার সময় আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন করে গেলে, এইটা ঠিক আছে। তাহলে প্রথম স্টেপে ওয়ার্কটা যদি W1 তুমি বলো, তাহলে সেটা কত হবে, একবার লিখে দিতে পারছি, মানে তোমার একবারে আইডিয়াল গ্যাসের জন্য হলে তো তুমি একবারে ফাইনাল এক্সপ্রেশনটাকে লিখে দিতে পারবে আর কি, সেটা আমি বসাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1, এটা। আর W2টা কত হবে, মাইনাস এনআরটি এলএন ভি1 বাই ভি2। তাহলে এবারে যখন সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট ডব্লিউ রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করবে, সেটা বেসিক্যালি W1 প্লাস W2 মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1 মাইনাস এনআরটি এলএন ভি1 বাই ভি2। তাহলে এটা যেমন আছে রেখে দাও, মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1, এটাকে মাইনাস প্লাস হয়ে গেল এনআরটি এলএন ভি2 বাই ভি1, এটা যখন কেটে চলে যাচ্ছে, কেটে গিয়ে তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো দেখো রিভার্সেবল সাইক্লিক প্রসেস হলে কিন্তু নেটওয়ার্কটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার এদিকে প্রেসার যখন তুমি প্লট করছো, এদিকে ভলিউম প্লট করছো, ধরো এইটা তোমার পি2 ভি2, এইটা ধরে নাও ইনিশিয়ালি পি1 ভি1, এইটা হচ্ছে পি1, এইটা হচ্ছে তোমার পি2, এটা ভি1,
এটা হচ্ছে V2, ঠিক আছে এটা। এবারে দেখো যখন তোমার এক্সপানশন হচ্ছে, হ্যাঁ, তার যদি ওয়ার্কটাকে ক্যালকুলেট করো, মানে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশনের জন্য যেটা হচ্ছে, সেই যে নেট ওয়ার্কটা, সেটা হচ্ছে এর আন্ডার এরিয়াটা। এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করছে এক্সপানশনের জন্য এটা। আচ্ছা ঠিক একই রকম ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন যখন তুমি করছো, সে ম্যাগনিটিউড দিক দেখে না লিখতে কিছু এসে গেল না তাতে, সেটা কত হবে? সেটা এক্স্যাক্টলি ওইটাই হলো, এটা হলো। কিন্তু একে অপরের অপোজিট সাইন তুমি যখন নেটওয়ার্কটাকে ক্যালকুলেট করছো ডিকারডব্লিউ রিভার্সিবল, তাহলে কি হবে সেটা? তাহলে এই প্রথমটার জন্য তোমার নেগেটিভ সাইন হয়ে গেল এটা, কারণ ওটা অ্যাকচুয়ালি এক্সপানশন আমাকে নেগেটিভ বলে, আর এইটার জন্য তোমার পজিটিভ সাইন হয়ে গেল এটা, আলটিমেটলি তোমার 0 বেরোলো। মানে তুমি যখন এই উল্টো দিকটা যখন তুমি করবে, অর্থাৎ কম্প্রেশনটাকে করলে আর কি, মানে P2 V2 থেকে P1 V1 এ গেলে সেই একই ওয়ার্কটা হলো, কিন্তু এক্সপানশনের জন্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলো, কম্প্রেশনের জন্য ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলো, একটা নেগেটিভ একটা পজিটিভ এক অপর ক্যান্সেল আউট হয়ে তোমার 0 হয়ে গেল। তবে এটা দাঁড়াচ্ছে যে 2 স্টেপে যদি রিভার্সিবল সাইক্লিক প্রসেস করো, তাহলে কিন্তু নেট জ্ঞান ওয়ার্কটা 0 হচ্ছে। ফর 2 স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেস নেটওয়ার্ক ইজ 0। যখন সেই রিভার্সিবল প্রসেস ইরিভার্সিবল প্রসেস, তাদের তফাৎগুলো আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসে নেট ওয়ার্কটা হচ্ছে গ্রেটার দ্যান 0, আর রিভার্সিবল সাইক্লিক প্রসেসে কিন্তু নেট ওয়ার্কটা তোমার ইকুয়াল টু 0। এটা কিন্তু 2 স্টেপ হতে হবে, হ্যাঁ, অনেকগুলো স্টেপস হলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। আর এখানে একটা জিনিস বলি যে ধরো এরকম যদি হয়ে যায় যে তোমার তাহলে মাল্টি স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেস, মাল্টি স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেস, হ্যাঁ, মানে এরকম একটা সিচুয়েশন তোমায় দেখাই। ফর এক্সাম্পল ধরো এদিকে প্রেসার তুমি প্লট করছো, এদিকে ধরো ভলিউম প্লট করছো, ধরো এরকম একটা সিচুয়েশন। ধরো এই একটা স্টেপ হলো, এই একটা স্টেপ হলো, এই একটা স্টেপ হলো, এই একটা স্টেপ হলো, মানে এই ধরো গেল, এই এলো, এই এলো, আবার এখান থেকে আবার এই এলো। এটা হচ্ছে স্টেপ 1 2 3 4। এটা কিন্তু মোর দ্যান 1 স্টেপ, মানে মোর দ্যান 2 স্টেপ, ঠিক আছে? এইটা ধরো, ঠিক আছে? তাহলে আমি এরকম একটা বলছি যে মাল্টি স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেস, তার ক্ষেত্রে না সবসময় তাহলে এরিয়া এনক্লোজড represents the network। সবসময় মাল্টি স্টেপ রিভার্সিবল প্রসেস যখন তুমি কনসিডার করছো, এই যে কার্ভের যে এরিয়াটা এনক্লোজড হয়েছে, সেই এরিয়া এনক্লোজড তোমার বেসিক্যালি কিন্তু নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করবে। সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি মনে রাখবে। এটা কার্নো সাইকেল হ্যানা টানা ইত্যাদি রিভার্সিবল সাইক্লিক প্রসেস পরে আমি আলোচনা করব। তার মানে তুমি যদি যে স্টেপে গেলে যদি সেই স্টেপেই ফিরে আসো, যে পথ দিয়ে গেলে সেই পথেই যদি তুমি ফিরে আসো, তাহলে নেটওয়ার্কটা 0 হবে। কিন্তু যদি এরকম হয় যে তুমি 3টে 4টে স্টেপসে গেলে, করে তুমি আল্টিমেটলি আগের জায়গায় ফিরে এলে, তাহলে সেটা রিভার্সিবল সাইক্লিক প্রসেসই হলো। সেটাকে আমি মাল্টি স্টেপ রিভার্সিবল সাইক্লিক প্রসেস, তার ক্ষেত্রে কিন্তু এরিয়া এনক্লোজড একটা নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করবে। এই যে মাঝের একটা এরিয়া রিপ্রেজেন্টেড, মানে এরিয়া এনক্লোজড হলো, মানে যে পাথ দিয়ে গেছে বেশিরভাগ অন্য পাথ দিয়ে ফিরলো আর কি, তখন হচ্ছে এই এরিয়া এনক্লোজড তোমার নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে। এটা মাথায় রাখবে সবসময়, হ্যাঁ? এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম আছে যে এরিয়া এনক্লোজ যে নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে কোন একটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, সেটা কিন্তু একটুখানি ভালো করে বোঝার দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? দেখো তাহলে আমি ইন্ডিকেটর ডায়াগ্রাম নিয়ে যে 2-4টে কথাবার্তা বলার দরকার ছিল আমরা বললাম। বলো কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। ঠিক আছে তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো তাহলে আমি ওই
মানে আগে একবার পড়িয়েছিলাম মানে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, তখন এইগুলোকে ভালো করে আলোচনা করা হয়েছিল, কিন্তু আবার নতুন করে যখন আবার আরেকবার পড়াচ্ছি আমার মনে হলো এই জায়গাটা একটু ডিটেলে ঠিক বুঝিয়ে বুঝিয়ে ব্যাপারটাকে বলার দরকার আছে আর কি। কেন এটা আমি বললাম, যদিও আমরা এটা কোশ্চেন আনসার প্যাটার্নের ব্যাপারটাকে পড়বো বলেছিলাম, কিন্তু এই জায়গাটা কনসেপচুয়ালি মানে একদম ঠিক ঠিক করে বোঝার দরকার আছে আর কি। মানে বেসিক্যালি দেখো স্যার এইটা, হ্যাঁ বলো বলো বলো। স্যার ওই যে ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস ইন 2 স্টেপস মানে একদম প্রথম দিকে যেটা, হুম হুম। ওখানে মানে V2 ইজ গ্রেটার দেন V1 ধরেছিলেন কেন একটু ভুলে এই গেছি যে স্যার। এক্সপানশন হয়েছে না, P1 V1 থেকে P2 V2 তে এক্সপানশন হয়েছে বলেছি। ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস ইন স্টিপ স্টেপ, দেখো হ্যাঁ এই যে কিন্তু ওখানে তো কম্প্রেশনও হচ্ছে। না না, প্রথম স্টেপটা মানে তুমি ফরওয়ার্ড প্রসেসটা কোনটা, P1 V1 থেকে P2 V2, কম্প্রেশনটা কোনটা, P2 V2 থেকে P1 V1। তুমি যেভাবেই ভাবো না কেন যে P1 V1 থেকে P2 V2 তে এক্সপানশন হয়, তাহলে V2 টা গ্রেটার দ্যান V1। আর কম্প্রেশন হচ্ছে কোথা থেকে, P2 V2 থেকে P1 V1 এ। তাহলে কম্প্রেশন হলে তাহলে কি হবে, ভলিউমটা কমবে তো। তাহলে এবারে তুমি ভাবো P2 V2 থেকে যদি P1 V1 এ কম্প্রেশন হয়, তাহলে কোন ভলিউমটা বেশি, V2 টা বেশি না V1 বেশি? হুম, মানে V2 টা। V2 টা বেশি। আবার এক্সপানশন যখন করছি P1 V1 থেকে P2 V2 তে, তাহলে কোনটা বেশি? ও এক্সপ্যানশন করলে V2 বেশি। হ্যাঁ, তাই তো। মানে সব ক্ষেত্রেই তাই তো। P1 V1 থেকে P2 V2 তে যাচ্ছে। কিন্তু কম্প্রেশন তো আমি P1 V1 থেকে P2 V2 তে করিনি। কম্প্রেশনটা করেছি P2 V2 থেকে P1 V1 এ। তাহলে পরিষ্কার হচ্ছে তুমি যেদিক দিয়েই যাও না কেন, যেভাবেই দেখো না কেন, সাডেনলি V2 টা গ্রেটার দ্যান V1। তাই না? আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। আর কিছু? আর কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে? ধরো আমি তোমাকে এরকম একটা কোশ্চেন দিলাম, প্রবলেম বলছি। Consider a hypothetical reversible cyclic process which is represented in PV diagram as follows. বলে একটা ছবি এঁকে দিলাম, এদিকে P, এদিকে V, ওকে রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ ছবিটা হয়তো বোঝা যাচ্ছে না ঠিক করে, রেক্ট্যাঙ্গেল এটা। আচ্ছা এইখানে ধরে না এটা তোমার 1 লিটার, এইটা হচ্ছে তোমার 3 লিটার, এইটা ধরে না তোমার 1 অ্যাটমসফিয়ার, এইটা ধরো 2.5 অ্যাটমসফিয়ার, 2.5 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এটা তোমার বলে দেওয়া হলো। হুম, আর সাইক্লিক প্রসেসে যেভাবে যেতে হতে এইরকম করে যেতে পারে, বা অন্য অন্য ডিরেকশনেও যেতে পারে আর কি। ঠিক আছে, এটা ওয়ান অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে 2.5 অ্যাটমসফিয়ার, এটা। ঠিক আছে, অ্যাজ ফলো। এটা ক্যালকুলেট বা ফাইন্ড দ্য নেট ওয়ার্ক ডান ফর দিস সাইক্লিক প্রসেস। তো ফাইন্ড দ্য নেট ওয়ার্ক ডান ফর দ্য সাইক্লিক প্রসেস। তাহলে বলো, এই একটা প্রবলেম দিয়েছি, হ্যাঁ, তাহলে এই পার্টিকুলার প্রবলেমের জন্য তোমার নেট ওয়ার্কটা কত হবে? স্যার 1 লিটার অ্যাটমসফিয়ার। 1.5
কত বলছো? So 1. কি করে বললে? Sir, area under the graph. এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাই তো? মানে এরিয়া ইনক্লোজ হবে না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কত হবে সেটা? মানে এটা ট্রায়াঙ্গেল যেহেতু, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হবে তো? তো কত হলো তাহলে? হ্যাঁ স্যার। 1.5 লিটার অ্যাটমসফিয়ার হবে, তাই না? এটা দেখেন ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তা সেটাই করেছি তো? হ্যাঁ স্যার। এটা করে যেতে হবে 1.5 লিটার অ্যাটমসফিয়ার তোমার হলো। এটা তুমি চাইলে এটাকে জুলে কনভার্ট করতে পারো। তার মানে এখানে আমি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে তোমার ওই মানে এরিয়া এনক্লোজ যে নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে কোন একটা রিভার্সিবল প্রসেসের, রিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আরকি। এই নলেজটা যদি তোমার থাকে তাহলে তুমি এটাকে ইজিলি করে ফেলতে পারো। ঠিক আছে? এটা আরেকটা প্রবলেম করো। Consider the reversible, consider the following hypothetical reversible cyclic process. Consider the following hypothetical reversible cyclic process বলে আমি ছবিটাকে এঁকে দিই প্রথমে। একে প্রিপ্লট করা হচ্ছে, প্রিপ্লট করা হচ্ছে। One atmosphere, 2 atmosphere, 1 liter, 2 liter, 4 liter, 5 liter, এটা ঠিক আছে। এবারে বললাম ফাইন, এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, এটা স্টেপ 4। ফাইন্ড ওয়ার্ক in each step and also for the cyclic process. প্রত্যেকটা স্টেপের জন্য ওয়ার্ক ক্যালকুলেট করতে বলছি এবং ফর দ্য সাইক্লিক প্রসেস ক্যালকুলেট করতে বলছি। এটা কনসিডার দ্য ফলোইং হাইপোথেটিক্যাল রিভার্সিবল সাইক্লিক প্রসেস আমার বলে দেওয়া হয়েছে। এইটা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ করে স্যার। ফেলো, করে ফেলো তো দেখি। এটা আমার সামনে করবে না বাড়িতে করবে? স্যার সাইক্লিক প্রসেসে 3 হবে? আচ্ছা, প্রথমে স্টেপ 1 এ বলো। স্যার 4 হবে? স্টেপ 1 এ হ্যাঁ স্যার। এটা হাফ ইনটু 1 লিটার ইনটু না, হাইট। হাফ। না, এই যে স্টেপ 1 এ বলেছি তো। স্টেপ 1 এ বললে, ও সরি,
স্টেপ 1 এ হাফ হচ্ছে তো পুরোটা। হবে না। হ্যাঁ, হাফ তো হবে না, সরি। স্টেপ 1 এ হচ্ছে তোমার পুরো, আচ্ছা এটা কি একটা ট্রাপিজয়েড টাইপের, তাই তো? 2 into 2 হবে তো স্যার? মানে এই যে দেখো স্টেপ 1 এ মানে কোনটা বলছে? এই পুরো এই এরিয়াটা, তাই তো? হ্যাঁ স্যার। একদম এইখান থেকে এখানে এই পুরোটা তো? ওটা তো 2। ও এটা 2, সরি খেয়াল নেই। হ্যাঁ এটা 1 টা, 1 টা হচ্ছে এইটা। হ্যাঁ তাহলে 1 যখন এইটা তুমি করছো দেখো, তার মানে এর আন্ডার এই পুরোটা, তাই তো? হ্যাঁ স্যার। এতখানি। তা কতটা হবে বলছো? হ্যাঁ ঠিকই 4। বলেছো। মানে মানে এখানে হচ্ছে তোমার 2 লিটার ইনটু এইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মানে 2 অ্যাটমসফিয়ার। তার মানে এটা হচ্ছে 4 লিটার অ্যাটমসফিয়ার। ঠিক আছে? আচ্ছা স্টেপ 2 এরটা বলো এবারে। বলো কত স্যার হবে? এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। হ্যাঁ, মানে এরিয়া অফ দ্য ট্রাপিজয়েডও বলতে পারো, অথবা তুমি যেটা বলতে পারো যে তোমার এই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য এইখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেট করে তারপর এইটার সঙ্গে আলাদা ক্যালকুলেট করে দিলে একই হবে, তাই তো? থ্রি বাই টু হবে 1.5। যা খুশি তুমি যেভাবে ভাববে আর কি। ধরো এই 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 যে রেক্টাঙ্গেলটা যদি করে নাও, 1 লিটার ইন্টু 1 অ্যাটমসফিয়ার হলো এটা, প্লাস হাফ ইন্টু 1 লিটার ইন্টু এটা হচ্ছে তোমার আবার হাফ অ্যাটমসফিয়ার। কত হচ্ছে তোমার? বেসিক্যালি 1 প্লাস 1 1.5 লিটার অ্যাটমসফিয়ার, তাই তো? এটা বলছো তো? হ্যাঁ স্যার। এটা আচ্ছা, এবার 3 নম্বরে বলো। এইখান থেকে একদম এইখানে যাচ্ছে, এটা তো খুব ইজি। কত করবে? 4। 4 লিটার ইন্টু 1 অ্যাটমসফিয়ার, তার মানে 4 লিটার অ্যাটমসফিয়ার একদম। 4 নম্বরটা কি করবে? একই রকম করে 1 লিটার ইন্টু 1 অ্যাটমসফিয়ার প্লাস হাফ ইন্টু 3/2 হবে। 1 লিটার ইন্টু 1 অ্যাটমসফিয়ার, তার মানে 1.5 লিটার অ্যাটমসফিয়ার। এটা হয়েছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে ওয়ার্ক গুলো ক্যালকুলেট করেছে এটা খেয়াল করে দেখো। এই প্রত্যেক ক্ষেত্রে আমি যে ওয়ার্ক গুলোকে ক্যালকুলেট করেছি সেই ওয়ার্ক গুলো তোমার যা করেছি সবটা কিন্তু ম্যাগনিটিউড তোমাকে বুঝতে হবে। যেটা করেছি সেটা কিন্তু ম্যাগনিটিউড, তাই না? বাট আমি যেগুলো ক্যালকুলেট করি সবটা কিন্তু ম্যাগনিটিউড ক্যালকুলেট করেছি। আমি সাইন টাইম কিন্তু এখানে কোথাও ধরিনি। এক্সপানশন ওয়ার্ক যে পজিটিভ নেগেটিভ হয়, কম্প্রেশন ওয়ার্ক যে পজিটিভ হয়, সেগুলো কিন্তু এই পার্টিকুলার কেসে ধরা হয়নি, তাই না? তো আমি কথা বলছি, দেখো স্টেপ 1 টা যখন তুমি ক্যালকুলেট করছো, স্টেপ 1 টা যখন তুমি ক্যালকুলেট করছো, স্টেপ 1 টা তো বেসিক্যালি এক্সপানশন হয়েছে কনস্ট্যান্ট প্রেসারে। এই যে স্টেপ 1 টা যখন তুমি ক্যালকুলেট করছো এই থেকে এখানে কি হচ্ছে? প্রেসারটাকে কনস্ট্যান্ট তোমাদের এক্সপানশন হয়েছে তো। তাহলে যে ওয়ার্কটা তুমি লিখবে সেই ওয়ার্কটা কি হবে? নেগেটিভ হবে, তাই না? হ্যাঁ স্যার। এইটা মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ। মানে তুমি মানে এইভাবে লিখছি তাই তুমি এইভাবে তুমি লিখতে পারো আর কি যে মানে ওই যে মাইনাস মানে এই যে ওয়ার্কটা যখন ক্যালকুলেট করতে হয়, ওয়ার্কটা ইউনিভার্সাল প্রসেস কিন্তু মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল, সরি এটা এইভাবে লিখলে হবে না, এটা রিভার্সেবল বলা হয়েছে। যাকে এটা রিভার্সেবল বলা হয়েছে, ইরিভার্সেবল হলে তুমি বলে দিতে পারতাম, কিন্তু যাকে এই পার্টিকুলার কেসে তোমার এখানে যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট রাখা হয়েছে, তাহলে এই যে ডিকার ডব্লিউ যে এক্সপ্রেশনটা কত হয়? মাইনাস পি ইন্টু ডিভি, এইটা তোমার ইন্টিগ্রেট করতে হবে তো ভি1 থেকে ভি2 পর্যন্ত। তাহলে দেখো এই যে 1 নম্বর এবং 3 নম্বর স্টেপের ক্ষেত্রে প্রেসারটা তোমার ফিক্স রেখে দেওয়া হয়েছে। বাকি ইন্টিগ্রাল ভি1 থেকে ভি2 যদি তুমি করো সেটা কত হবে? ভি2 মাইনাস ভি1 হয়ে যাবে এটা। তাই তো? তার মানে স্টেপ 1 এ যেটা হচ্ছে দেখো প্রেসারটা হচ্ছে তোমার 2 অ্যাটমসফিয়ার ফিক্সড আছে। এইটা। তো এটা হচ্ছে মানে প্রথম স্টেপের জন্য ওয়ার্কটা কত হচ্ছে? তোমার মাইনাস 2 অ্যাটমসফিয়ার ইন্টু ভি2 মাইনাস ভি1,
সেটা হচ্ছে 4 মাইনাস 2 মানে তোমার 4 লিটার মাইনাস 2 লিটার মেলে তুমি করছো আলটিমেটলি 4 লিটার অ্যাটমসফিয়ার যখন তুমি করলে তার আগে কিন্তু একটা মাইনাস সাইন আছে। তার মানে যখন ওয়ার্কটাকে ক্যালকুলেট করবে এটা কিন্তু তোমার মাইনাস। আবার উল্টো দিকে যখন তোমার 3 নম্বর স্টেপটা আগে বলে দিই, 3 নম্বর স্টেপটা দেখো পরিষ্কার কম্প্রেশন। তাহলে পরিষ্কার কম্প্রেশন মানে কি হচ্ছে এখানে? দেখো এই যে স্টেপ 2 তে পরিষ্কার কম্প্রেশন হচ্ছে কারণ তোমার প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখেছে 1 অ্যাটমসফিয়ারে আর ভলিউম চেঞ্জ হচ্ছে 5 লিটার থেকে 1 লিটার। 5 থেকে 1 লিটার। তার মানে এইটা কিন্তু বেসিক্যালি তোমার এটা প্লাস সাইন দিয়ে আসছে। এটা প্লাস দিয়ে আসছে। ঠিক আছে? যে 5 লিটার থেকে 5 লিটার থেকে 5 লিটার থেকে 1 লিটারে আসছে, প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার। তার মানে এটা হচ্ছে প্লাস 4 লিটার অ্যাটমসফিয়ার। আর এবারে এই 2 নম্বর স্টেপটা দেখো, 2 নম্বর স্টেপটা কি হয়েছে? 2 নম্বর স্টেপটা হচ্ছে প্রেশারটা কমেছে, ভলিউমটা বেড়েছে, তাই তো? 2 নম্বরে প্রেশারটা কমেছে, হ্যাঁ স্যার। ভলিউমটা বেড়েছে, তাই তো? প্রেশারটা কমেছে, ভলিউমটা বেড়েছে। এইটা। তো প্রেশারটা কমেছে, ভলিউম বেড়েছে, এটা আবার এক্সপানশন। হ্যাঁ? এক্সপানশন হলেই তো প্রেশার কমে ভলিউম বাড়ে। তাই এটা আবার এক্সপানশন। তাহলে এক্সপানশন মানে হচ্ছে এটা আবার তোমার নেগেটিভ সাইন দিয়ে আসবে। ঠিক আছে? এই 2 নম্বরটা তোমার বেসিক্যালি নেগেটিভ সাইন দিয়ে আসবে। নেগেটিভ সাইন দিয়ে করলে তোমার এইটা বেসিক্যালি যেটা করছো ওইতে নেগেটিভ সাইন আসছে, তার মানে এটা তোমার অ্যাকচুয়ালি নেগেটিভ হবে। আর 4 নম্বরটা কিন্তু গন্ডগোলের আছে। 4 নম্বরটা খেয়াল করে দেখো। 4 নম্বরটা যখন তুমি করছো তখন কি হচ্ছে না প্রেশারটা বাড়ছে, ভলিউমটাও বাড়ছে। 4 নম্বরটা দেখো প্রেশারটাও বাড়ছে, ভলিউমটাও বাড়ছে। আমি এইজন্য কেন এটা হাইপোথেটিক্যাল বলেছিলাম কারণটা এই যে এমনিতে কি হয়? এমনিতে যেটা হয় তোমার প্রেশার বাড়ালে মানে মানে ইউজুয়ালি প্রেশার বাড়ালে হচ্ছে ভলিউমটা কমে বা প্রেশার কমালে ভলিউমটা বাড়ে। তাহলে আমার প্রথম এই 1 নম্বর এবং 3 নম্বরে কোনো অসুবিধা নেই। কারণ প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউমটা তোমার টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়তে পারে, টেম্পারেচার কমালে ভলিউমটা কমতে পারে। মানে 1 নম্বরে আজ টেম্পারেচার বাড়ানো হচ্ছে আর 3 নম্বরে যে টেম্পারেচারটা কমানো হচ্ছে। 2 নম্বরটাও কোনো অসুবিধা নাই। 2 নম্বরটা হচ্ছে তোমার দেখো প্রেশারটা যখন কমছে ভলিউমটা বাড়ছে। কিন্তু এই লাস্টেরটা যেটা এটা খুব হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে এক্ষেত্রে যখন তুমি সাইনটাকে ক্যালকুলেট করবে, এই সাইনটা নিয়ে কিন্তু তোমার কনফিউশন। সাইনটা নিয়ে কনফিউশন কেন? দেখো সাইনটা নিয়ে কনফিউশনটার কারণটা হচ্ছে যে তুমি এই পার্টিকুলার কেসে দেখো প্রেশারটাও বাড়ছে, ভলিউমটাও বাড়ছে। এবার প্রেশার ভলিউম যদি দুটোও বাড়ে তুমি এটাকে কি বলবে? এটাতে এক্সপানশন যদি হয় তাহলে এক্সপানশন যদি হতো আরকি, তাহলে তুমি বলতে পারতে যে ঠিক আছে বাবা মানে ভলিউমটা বাড়বে তাহলে এক্সপানশন। কিন্তু ভলিউম বাড়ার সাথে, সাথে প্রেশারটা কমে। 4 নম্বর স্টেপটা কিন্তু একটুখানি গন্ডগোল থেকে যাচ্ছে। ঠিক আছে? হলো? আর এবারে এর সাইনটা কি হবে? পুরো জিনিসটা দেখো নির্ভর করছে পুরো সাইকেলটাকে দেখো। আমি এই 4 নম্বরের সাইনটা এখন উল্লেখ করলাম না। এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। কেন জিজ্ঞাসা চিহ্ন? কারণ তুমি নিজে কনফিউজ। কারণ এক্সপানশন হলে তুমি নেগেটিভ লিখবে, কম্প্রেশন হলে তুমি পজিটিভ লিখবে। 1 নম্বর এক্সপানশন, 2 নম্বর এক্সপানশন, 3 নম্বর কম্প্রেশন। 4 নম্বর কি? 4 নম্বর কম্প্রেশন না এক্সপানশন? ঠিক আছে? কারণটা ভলিউমটা বাড়ছে মানে এক্সপানশন বলতে পারো বা প্রেশারটা কমছে, প্রেশারটা বাড়ছে সেটা তুমি সেটাকে কম্প্রেশনও বলতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি কি হবে সেটা নির্ভর করবে তুমি যখন নেট ওয়ার্কটাকে ক্যালকুলেট করছো। তাহলে নেট ওয়ার্কটা দেখো, নেট ওয়ার্কের ম্যাগনিটিউডটা প্রথমে দেখো। আচ্ছা নেট ওয়ার্কের ম্যাগনিটিউড কি হবে বলো তো? বলো। এটা ট্রাপিজয়েড তো? হ্যাঁ স্যার। ট্রাপিজয়েডের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইনটু সাম অফ দ্য সাইডস ইনটু হাইট। হ্যাঁ। মানে আরেকবার বলো। হাফ ইনটু মানে হুম। এখানে ওটা হবে 2 প্লাস 2 4 প্লাস 4 ইনটু 2 ইনটু হাইটটা হচ্ছে না কত? 1। হাইটটা হাইটটা 1 তো? হ্যাঁ স্যার। তুমি তো এইটুকু করছো না? তুমি তো এইটুকু করছো। এইটা, 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 এইটা না? হাইটটা মানে এইটা। হুম। তাহলে কত হলো এটা? 3 3 লিটার, তাই তো? তাহলে এবারে দেখো খেয়াল করে, এবারে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে যে W2 যদি মাইনাস হয় আর W4 যদি প্লাস হয় তাতে ক্যান্সেল আউট হয়ে যাবে তো?
তাই না? বুঝতে পেরেছো? ডব্লু মানে এই দেখো W1 আর W3 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। -4 লিটার অ্যাটমসফিয়ার প্লাস 4 লিটার অ্যাটমসফিয়ার তো ক্যান্সেল আউট হয়ে গেল তো। তাহলে W2 হচ্ছে এটা নেগেটিভ ভাবে তুমি পরিষ্কার বুঝতে পেরেছো, কারণ ওটা সার্টেনলি হচ্ছে একটা এক্সপানশন। এবার W4 এর তুমি সাইনটাকে কি ধরবে তাহলে? দেখো যদি W2টা হচ্ছে মাইনাস হতো আর W4টা হচ্ছে প্লাস হতো, তাহলে যোগ করলে এটা ক্যান্সেল আউট হয়ে জিরো হয়ে যেত, কিন্তু আলটিমেটলি জিরো হচ্ছে না। তার মানে এটা পজিটিভ দিকে এটা হতে হবে, এইটা যদি মাইনাস হয় তাহলে এইটাও তোমার মাইনাস হতে হচ্ছে, এইটাও মাইনাস, এটাও মাইনাস হতে হচ্ছে, অর্থাৎ এটা মাইনাস হতে হচ্ছে, যাতে করে হচ্ছে তুমি ডব্লু নেটটা যখন ক্যালকুলেট করলো, ডব্লু নেটটাতে এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারতে, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 এটাতে ক্যালকুলেট করতে পারতে। এটা যদি ক্যালকুলেট করো তাহলে প্রত্যেকটা জিনিস বসিয়ে তোমার আলটিমেটলি জিনিসটা বেরোবে কত, -3 লিটার অ্যাটমসফিয়ার। যখন ম্যাগনিটিউড করছে সেটা তোমার 3 লিটার অ্যাটমসফিয়ারে গিয়ে পৌঁছাচ্ছে। তো বুঝতে পারছি 4 নম্বরটা অ্যাকচুয়ালি তোমাকে নেগেটিভ ধরতে হচ্ছে। হুম, হ্যাঁ স্যার। এইটা মানে প্রেসারটা যেমন যাই হোক, তোমার অ্যাজিভ যেন ভলিউমটা বাড়ছে বলে ওটা একটা এক্সপানশন, এক্সপানশনটা নেগেটিভ ধরতে হবে, তবেই তোমার যোগ করে এইটা দাঁড়াবে। হ্যাঁ, ব্যাক করে বললাম যে 4 নম্বরে আমি সাইনটা কি ধরবো। বুঝতে পারলে কেমন করে জিনিসগুলো হচ্ছে? স্যার মানে ওই 1 টা কেন ধরলেন বুঝতে পারছি না। ওটা তো 2 মানে 2 এর সাথেও আছে 1 টা। কোনটা কোনটা? মানে লাস্টে ইনটু 1 অ্যাটমসফিয়ার যেটা হাইটটা না না, ধরলাম। তুমি একটা ট্রাপিজয়েড, তুমি জাস্ট এইটা ধরো, জাস্ট তুমি এইটা আমায় বলো। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা তোমার হাইটটা তো, এটা তো এইচ, তাই তো? ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি এখন। হ্যাঁ, তাহলে এবারে এই হাইটটা তাহলে কতটা দেখো না, এইখানে তো এই পর্যন্ত তোমার অ্যাটমসফিয়ার, এটা তো 2 অ্যাটমসফিয়ার, তাহলে হাইটটা কতটা, এইটা কতটা? হ্যাঁ হ্যাঁ স্যার 1। এটা 1 অ্যাটমসফিয়ার না এটা, এখানে 1 দেখুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কাজ দিচ্ছি, এটা তুমি বাড়িতে কষবে, আমি এটা করে দেবো না। দেখো তোমাকে এরকম একটা কাজ দিচ্ছি, এটা বাড়িতে কষতে দিচ্ছি। এটা পি, এটা ভি, এই 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 এইটা হচ্ছে P1 V1, এইটা P2 V2, এইটা P3 V3, এইটা হচ্ছে P4 V4, এইটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, এটা স্টেপ 4, এটা বলে দিচ্ছি। তাহলে এবারে এখানে হচ্ছে একটা আইডিয়াল গ্যাস, রিভার্সেবল, সাইক্লিক প্রসেস। তার 4টে স্টেপ বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে P1 V1 থেকে P2 V2 তে গেছে বাই আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন করে, যেখানে টেম্পারেচারটা T2, এইখান থেকে তুমি P3 V3 তে গেছো, যেটা হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন করে একটা কাজ করি। এখানে টেম্পারেচার T2, এখানে টেম্পারেচার T2, এবারে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন করে তুমি কি পৌঁছাচ্ছ না P3 VT তে গিয়ে পৌঁছালে, কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার তো কনস্ট্যান্ট থাকবে না,
টেম্পারেচারটা কমে গিয়ে তোমার হয়ে গেছে ধরে নাও T1, এটা স্টেপ 2 তে, এটা হচ্ছে স্টেপ 1, এইটা স্টেপ 2, আর স্টেপ 3 তে কি হচ্ছে না তুমি গিয়ে পৌঁছাচ্ছ হচ্ছে P4, V4 এ টেম্পারেচার সেই T1 ই আছে, আর এইখান থেকে এখানে তুমি পৌঁছাচ্ছ স্টেপ 4 এর থ্রু দিয়ে, যেটা বেসিক্যালি আচ্ছা এটা বলা হয়নি, এটা আইসোথার্মাল, রিভার্সেবল, কম্প্রেশন করেছো, আর শেষেরটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, রিভার্সেবল, কম্প্রেশন করেছে। তা 4টে স্টেপ তোমার পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তাহলে আমি যেটা ক্যালকুলেট করতে কি ফাইন্ড ওয়ার্ক ইন ইচ স্টেপ অ্যান্ড ফর দ্য সাইকেল, এটা তোমাকে কাজ দিলাম। তো এটা বেসিক্যালি কার্নো সাইকেল, বুঝলে? এই কার্নো সাইকেলটা এরকম দেখতে, সেই কার্নো সাইকেলের জন্য তোমাকে স্টেপগুলো বলে দিলাম, প্রত্যেকটা স্টেপের জন্য ওয়ার্ক ক্যালকুলেট করতে বলছি, এবং পুরো সাইকেলটার জন্য তোমাকে ওয়ার্ক ক্যালকুলেট করতে বলছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা তোমাকে বাড়িতে কাজ হিসেবে দিলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে? নেক্সট দিন আবার এই জায়গা থেকে স্টার্ট করা হবে। আচ্ছা শোনো, স্যার কালকের ক্লাসটা হবে তো? হ্যাঁ হ্যাঁ সেটা বলছি যে আচ্ছা আমি কালকে আসলে ওই ওদের তো ধরো মানে আমাদের থার্ড সেমিস্টার যারা আর কি, মানে তোমাদের আগে যারা পড়ে আর কি, ওদের কাল থেকে পরীক্ষা মানে আজ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। ওরা আসলে ওই গত সপ্তাহ পড়েনি, এবং এই সপ্তাহটাও পড়বে না, সামনের সপ্তাহ পড়বে। ধরো আমি যদি কালকের ক্লাসটা অফলাইনে না নিয়ে অনলাইনে নিয়ে নিই, কি কোনো অসুবিধা হবে? মানে অনলাইনে কি বুঝতে কোনো স্যার অসুবিধা ভালোই হচ্ছে? হবে। হ্যাঁ, তাহলে আমি সেটাই তাহলে করছি। হ্যাঁ, আর তোমাদের ভিসি কলেজের ছেলেরাও আসবে না, মানে ভিসি কলেজের ছেলেদেরও তো 4 তারিখ থেকে বললো, 4th মার্চ থেকে ওদের পরীক্ষা। আর তোমাদের কি কালকে একটা কি প্রোগ্রাম আছে যে স্যার। ভিসি কলেজে কালকে কি একটা বললো কলেজে প্রোগ্রাম আছে, সেটা নাকি 10:30 থেকে হ্যাঁ স্যার, কালকে আমাদের যেতে হবে। হ্যাঁ যেতে হবে, আমাকে সেটা বললো আর কি ইন্সপেকশনে ওরা। আসবে ম্যাথ হ্যাঁ থেকে। সেখানে ওরা পড়তে পারবে না, ওই জন্য আমি কালকের ক্লাসটা তাহলে আর অফলাইনে নিচ্ছি না, কালকের ক্লাসটা আমি অনলাইনে নিয়ে নেবো। তুমি এইটা একটু হজম করে নাও। হ্যাঁ, তাহলে পরশু দিনে আমি বরং অনলাইনে ক্লাসটা নিয়ে নেবো, কালকে আর না নিয়ে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, পরশুদিন ছুটি আছে এমনিতে, ওটা তাহলে নিয়ে নেবো। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, নেক্সট ক্লাসে হয়তো এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে ইন্ট্রোডিউস করবো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এখান থেকে তোমার এই জুলস এক্সপেরিমেন্ট, এইটা নিয়ে আমরা বেসিক্যালি কনসেন্ট্রেট করবো। তাহলে এখানে রেখে দিচ্ছি, এন্ড অফ। মানে আজকে আমি মানে প্রবলেম করানোর বদলে কনসেপচুয়াল জায়গাতে একটু বেশি সময় চলে গেল। নেক্সট দিন কিন্তু আমরা মূলত প্রবলেম করবো, কারণ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, জুল এক্সপেরিমেন্ট, এটা কুইকলি সামারাইজ করে দিয়ে এখান থেকে মূলত প্রবলেম করার চেষ্টা করবো। এন্ড অফ স্যার লেকচার 19। হ্যাঁ বলো। স্যার বলছি যে আপনার বইয়ের যেটা পেছনের যে প্রবলেম গুলো আছে না, হ্যাঁ মানে ওটার ক্যালকুলেশন গুলো বা মানে কিছু আটকে গেলে ওটা কোনো মানে আনসার কি আছে? হ্যাঁ তুমি বলবে আমাকে, আমি করে দেবো। মানে এমনিতে তো প্রচুর প্রবলেম কষে দেওয়া আছে, হ্যাঁ এগুলো। হ্যাঁ স্যার। আর একদম শেষে যে তোমার জ্যাম এবং নেটের যে কোশ্চেন্স গুলো আছে, সেগুলো দেবে ডিটেল সলিউশন সব করে দেওয়া আছে। হ্যাঁ, এবারে তোমার ওই প্রত্যেকটা চ্যাপ্টারের যে এক্সারসাইজ, তার যে পিছনে কিছু প্রবলেম আছে আর কি, তার কিছু কিছু জিনিস হচ্ছে তোমার ওই অ্যান্সার কি নাই, বা তোমার অ্যাকচুয়ালি ডিটেল সলিউশনটা করে দেওয়া নেই, সেগুলো আমায় বলবে, আমি করে দেবো। যেটা যেটা আটকাচ্ছে বলবে, ঠিক আছে সব স্যার। করে দেবো। ঠিক আছে? এটা আর কি। মানে আমি খুব ঠিক আছে অল্প স্যার। প্রবলেমই রেখেছি, যেগুলো হচ্ছে মানে করে দিইনি আর কি। এবারে সেগুলো একটু নিজেদেরকে একটু না করলে এটা অসুবিধা, তো একটু নিজে নিজে একটুখানি করতে হবে। এই জন্য আমি কষে দিয়েছি অনেক, কিন্তু আবার কিছু অ্যাট দ্য সেম টাইম কিন্তু কষতেও দিয়েছি। হ্যাঁ, করবে, হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার বলছি আজকে আপনি যে হোমওয়ার্কটা দিলেন ওখানে শুধু ওয়ার্কের এক্সপ্রেশনটা বার করবো তো? হ্যাঁ, ওয়ার্কের এক্সপ্রেশনটা বের করবে। মানে মানে P1, ওকে স্যার। V1, T1 ইত্যাদির টার্মস আর কি। কারণ এখানে কোনো নিউমেরিক্যাল ডেটা দেওয়া নেই আর কি। হ্যাঁ, এটা কোনো হ্যাঁ নিউমেরিক্যাল স্যার। ডেটা দেওয়া নেই, প্রত্যেকটা এক্সপ্রেশন বের করবে তাহলে। ঠিক আছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে তাহলে। থ্যাংক ইউ হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড নাইট।